ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। নমস্কার, আমি প্রিয়াঙ্গী। আপনারা ইতিমধ্যে আমাদের রোমাঞ্চকতা সম্পর্কে অবগত হয়েছেন। আপনারা প্রচুর ভালোবাসাও দিয়েছেন। আজকে আমাদের চ্যানেলের প্রথম গল্প আসতে চলেছে। পল্লব বসুর কলমে ত্রয়ী সিরিজের প্রথম গল্প ধর্মদেবের বন্দী। রোমাঞ্চ রহস্যের সঙ্গে রয়েছে গুপ্তধন। আশা করছি গল্পটি আপনাদের যথেষ্ট ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের গল্প, ধর্মদেবের বন্দী। বলাকার মামা লাগোস চলে যাওয়ার পর থেকে মামার বাগান বাড়িটা হয়ে উঠেছে ত্রয়ীর অফিসিয়াল কার্যালয়, বা সোজা কথায় ঠিক। রোববার ওরা তিনজন, মানে অতনু, জয়ন্ত আর বলাকা, বিকেলে আড্ডা দেয় এখানে। আজকে রোববার। ওরা বিকেল 4টে নাগাদ বাগানে জড়ো হয়েছে। গেটের চাবির 3টে কপি থাকে তিনজনের কাছে। লেট লতিফ বলাকা আজ সবার আগে এসে দোলনায় দোল খাচ্ছে। অতনু আর জয়ন্তর প্রবেশ প্রায় একসঙ্গেই। আকাশে রং বেরঙের ঘুড়ি উঠছে। সামনেই বিশ্বকর্মা পূজা। আজকের বৈঠকের মূল উদ্দেশ্য পুজোয় ঘুরতে যাওয়ার ব্যাপারে একটা হেস্তনেস্ত করা। ওরা মোটামুটি এমন একটা জায়গায় যাওয়া ঠিক করে যেখানে বলাকাদের বাড়ির গাড়িটা নিয়ে যাওয়া যায়। কারণ ইতিপূর্বে বেশ কয়েকবার খুব আগে থেকে পরিকল্পনা করে ট্রেনের টিকিট করে রেখে ঠকেছে। 4 মাস আগে থেকে ট্রেনের রিজার্ভেশন শুরু হয়ে দ্রুত টিকিট শেষ হয়ে যায়। অতটা আগে থেকে টিকিট করে রাখলে কিছু না কিছু বাধায় এসে উপস্থিত হয় ঠিক। বিগত 2 বছর ধরে তাই এই ব্যবস্থা। 1 মাস আগে জায়গা স্থির করে গাড়ি নিয়ে ঘুরতে যাওয়া। তবে সমস্যা হলো ওদের ঘোরাটা প্রায় কোনোবারই সমস্যাবিহীন থাকে না, বা বলা যায় ওদের স্বভাবের জন্যই ওরা কোনো না কোনো গোলমালের সঙ্গে জড়িয়েই পড়ে। ও হ্যাঁ, এই সূত্রে বলে রাখা ভালো, রহস্যে জড়িয়ে পড়া ওদের সহজাত স্বভাব। ইতিমধ্যেই বেশ কিছু খুন, চুরি আর গুপ্তধনের সুলুক সন্ধান করে বেশ বিখ্যাত হয়ে উঠেছে ওরা। কিরে বলু, আজ যে সবার আগে হাজির হয়েছিস বড়? হ্যাঁ রে, একটা বেশ ইন্টারেস্টিং জিনিস হাতে এসেছে। তোদের সেটা না দেখানো অবধি তর্সই ছিল না। আর জয়ন্তর যেন আর সবুর হয় না। এই কি জিনিস রে? খাবার কিছু নাকি ভালো? ধুর, এই খাবারের বাইরে আর কিছু ভাবতে টাবতে পারে না। দাঁত মাথা চাপড়ায় বলাকা। আরে একটা বই। শুক্রবার বিকেলে কয়েকটা বই কিনতে গিয়েছিলাম কলেজ স্ট্রিট। সেখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের ফুটপাথ থেকে পুরনো বই কিনি কয়েকটা। তার মধ্যেই একটা হচ্ছে শতবর্ষে সেরা ভৌতিক গল্পের সংগ্রহ। আমার ভূতের গল্প কেমন প্রিয় তোরা তো জানিস বল। বইটা আনাইস্তক পড়তে শুরু করি রাত 11টা নাগাদ বিছানায় শুয়ে। ও, তুই আমাদের এখন ভূতের গল্প শোনাবি? জয়ন্ত হতাশ হয়ে বাগানের মাটিতে বসে পড়ে। ওর আবার ভূতে এত ভয় যে তেনাদের গল্প পড়া বা শোনার ধার কাজ দিয়ে ঘেঁষে না। আরে দূর পাগল, গল্পগুলো তো পুরনো দিনের সব ক্লাসিক্যাল লেখা, কিন্তু বইটার আসল মজা অন্যত্র। কিরকম? দাঁড়া, ওই অফিস ঘরের টেবিলে রেখে এসেছি। এই অতনু, একটু নিয়ে আয় না। অতনু অফিস ঘরে গিয়ে একরকম হারিয়ে যায়। ওরা যখন প্রায় অধৈর্য হয়ে অফিস ঘরে যাওয়ার উদ্যোগ নিচ্ছে, অতনু বইটার পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বাগানে ফিরে এসে বলে, বইটা জনৈক ঘন্টুকে তার মামা 12 বছরের জন্মদিনে উপহার দিয়েছিল। আর কাকতালীয়ভাবে তার জন্মদিন ছিল 4 সেপ্টেম্বর, অর্থাৎ আজ। ঘন্টুর পিন্টু মামার লেখা তারিখ অনুযায়ী আজও 14 পা দিল। এই 2 বছরে ও গল্পগুলো অনেকবার পড়েছে, সন্দেহ নেই। তার মধ্যে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের সেই বাড়িটা বা সৈয়দ মুস্তাফা সিরাজের মরা যদি জ্যান্ত হয়, এই গল্পগুলোর মধ্যের পৃষ্ঠার বই ফুলে আছে রীতিমতো। শুয়ে শুয়ে বহুবার ভাঁজ করে পড়ার ফলে এমন হয়েছে। কোনা মুড়ে পেজ মার্ক রেখেছিল, যেটা আমার মতে খুব বদ অভ্যেস। তবে একই ভাঁজে প্রতিবার বইয়ের কোন ভাঁজ না করার ফলে ভাঁজের একাধিক দাগ হয়েছে। একই পৃষ্ঠার কোনায় একাধিকবার ভাঁজ দেখে আমার আরেকটা কথাও মনে হচ্ছে যে বইটা হয়তো একাধিক লোক পড়েছে।
তাদের একজনের সবচেয়ে খারাপ স্বভাব ছিল খেতে খেতে বইয়ের পাতা উল্টানো, এবং সেটা তেল ঝোল মাখা হাতে। চত্বর সব। তেল মাখা তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ দেখে বোঝা যায় যে ঘন্টু বা সেই অন্যজন বাঁ হাতি। ও বাবা, এটা আবার কি করে বোঝা গেল? এ তো খুবই সোজা। ডান হাতে বইয়ের পৃষ্ঠা উল্টালে বুড়ো আঙুল থাকবে আগের পৃষ্ঠার নিচের কোণায়, আর তর্জনী থাকবে পরের পৃষ্ঠার নিচের কোণায় বা ওই বুড়ো আঙুলের ঠিক নিচে। কিন্তু লেফটি যখন পৃষ্ঠা বদলাবে তখন ঠিক এর উল্টো হবে, বুড়ো আঙুল নিচে বা পরের পৃষ্ঠায় আর তর্জনী আগের পৃষ্ঠায়। তেলের দাগ, খাবারের হলুদ দাগ আর হাতের ময়লায় যে আঙুলের ছাপ পড়েছে তাতে তো এমনই ধারণা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এমনও তো হতে পারে ঘন্টুর ডান হাতটাই নেই, বা ডান হাতের তর্জনী বা বৃদ্ধাঙ্গুষ্ঠ নেই। হতেই পারে, তবে সেক্ষেত্রেও ও বাঁ হাতেই কাজ করে, এটাই দাঁড়ায়। যাই হোক, এই বলু, তোর আগ্রহের কারণটা কি ঠিক বিভিন্ন পৃষ্ঠায় 2B পেন্সিলে লেখা কিছু কথা কি? একদম ঠিক ধরেছিস তনু। 2 নম্বর পৃষ্ঠার নিচে লেখা, আমার বাড়ি চিনতে হলে 7 নম্বর পৃষ্ঠায় যাও। আবার 7 নম্বরে লেখা, এবার চলো 23 নম্বর পাতায়। 23 নম্বর পাতায় লেখা, ফিরে দেখো 20 নম্বর পৃষ্ঠা। আবার 20 নম্বরে লেখা, খুঁজে দেখো 28 নম্বর পৃষ্ঠা। সেখানে নির্দেশ দিয়েছে 60 নম্বর পৃষ্ঠায় যেতে। আবার 60 পাতায় লেখা, বইয়ের শেষ পৃষ্ঠায় যেতে হবে। আবার শেষ পৃষ্ঠায় অনেকটা ফাঁকা জায়গা পেয়ে সেখানে লিখে রেখেছে একটা লম্বা ছড়া, আমার বাড়ি জানতে চাও, আদি গঙ্গার পথ নাও, লক্ষিন্দরের ভেলায় চড়ে ধনঞ্জয়ের পূজার ঘরে, গাঙ্গুলি তার শক্তি অপার, জল হলো সেই দুর্গা পূজার, শ্রীকৃষ্ণর সৈন্যদল 27টি ঘর পেরিয়ে চল, পথের শেষে আমার ধাম, প্রভুর দাস ঘনশ্যাম। আরে এমন তো আমি ওই লাইব্রেরি থেকে ওই হোম ইন দ্য বাসর রহস্য বইটাতে কতবার লিখেছিলাম। শেষ পৃষ্ঠায় গিয়ে লিখে এসেছিলাম, আমার নাম জানতে হলে ধাপার মাঠে যা। দাঁড়া বেটা, লাইব্রেরিয়ান স্যারকে সোমবারই বলছি কি যে তুই এইভাবে বই নোংরা করছিস। আরে আমি নিশ্চিত এই ছেলেটাও ওর এই লাইব্রেরির বই তো একই কাণ্ড ঘটিয়েছে, বুঝলি? জয়ন্ত হাসতেই থাকে। না, ওই লেখাটা ঘন্টুর বলে মনে হয় তোদের? কেন, ঘন্টুর বইতে কি তবে ভূতে এসে লিখে দিয়ে গেছে নাকি? জয়ন্ত হাত বাড়িয়ে বইটা তুলে পাতা উল্টাতে থাকে। আরে এই তাই তো, এইরকম গোল গোল হরফের লেখার প্যাটার্ন, এটা তো কোনো মেয়ের বলেরই মনে হচ্ছে রে। ব্রাভো, ব্রাভো ডিয়ার জয়, ব্রাভো। ওটা কোনো মেয়েরই হস্তাক্ষর, এই বিষয়ে আমি নিশ্চিত। বইটা আমার যতদূর ধারণা বিক্রি হয়ে যাওয়ার কিছুদিন আগেও মেয়েটির কাছে ছিল। হয় ঘন্টু ওকে পড়তে দিয়ে ভুলে গিয়েছিল, তারপর মেয়েটির বাড়ি থেকেই বাই মিস্টেক অন্যান্য বই ও কাগজপত্রের সঙ্গে এই বইটাও ওজন দরে বিক্রি হয়ে গেছে, নয়তো ঘন্টুর কাছে ফিরে আসার পরে পরেই বইটা বিক্রি হয়ে যায়। আচ্ছা, বইটা যে কিছুদিন আগেও মেয়েটার কাছে ছিল এটা কি করে বলছিস? বইটা শুঁকে দেখ একবার। জয়ন্ত কয়েকবার শোঁকে। কই দেখি। আরে এটা তো কোনো একটা পারফিউমের হালকা গন্ধ বলে মনে হচ্ছে। আহা, কোনো একটা নয়। বলু, গন্ধ বিচার করে বল তো দেখি চিনতে পারিস কিনা। বলাকা বেশ করে শুঁকতে শুঁকতে বলল, লেডি ডায়না। আমার মাই পারফিউম পেলে অন্য কিচ্ছু আর চায় না। পারফেক্ট, গন্ধটা এখনো যথেষ্ট জোরালো অবস্থাতেই রয়েছে। এটা মেয়েদেরই পারফিউম। মেয়েটা কোথাও বেরোবে বলে পারফিউম লাগিয়েছিল, তারপর হয়তো তাকে অপেক্ষা করতে হয়েছিল, তখনই বইটা পড়ছিল সময় কাটাতে। তবে অনেক দিন তো হয়ে গেল, গন্ধটা ক্রমশ উবে যেত। এই তনু, মেয়েটা তো ঘন্টুর বাড়ির কেউ হতে পারে, মানে ওর বোন বা দিদি। অন্য বাড়ি ভাবছিস কেন? অবশ্যই হতে পারে। আমি শুধু একটা বিকল্প সম্ভাবনার কথা বলেছি মাত্র। এই আমার একটা প্রশ্ন আছে, করি? অবশ্যই, সানন্দে। আচ্ছা, মেয়েটা ঘন্টুর বইতেই এমন হেয়ালি লিখতে গেল কেন? আর ধাঁধাতে যে ওর বাড়ির পরিচয়ও দিয়েছে, ওটা কার? ঘন্টুর না ওর নিজের?
আমার যতদূর ধারণা ঘন্টুর বইতে সেটাই দেওয়া স্বাভাবিক, কিন্তু মেয়েটা এমন করলো কেন সেটা মেয়েটিই বলতে পারবে। এবার ধাঁধা থেকে বলতো ঘন্টুর বাড়ি কোথায়? আমি ছড়াটার কিছু মাথামুন্ডু বুঝতে পারিনি। জয়, বুঝেছিস? না, তবে পার্বতী, কৃষ্ণ, মনসা তিনজনেই আছে দেখছি। নিঃসন্দেহে আছেন। কলকাতার মতো ঐতিহাসিক এবং পৌরাণিক ঘটনাবহুল জনপদ আর খুব বেশি নেই রে। এর প্রত্যেকটা অঞ্চলের এক একটা স্বতন্ত্র ইতিহাস আছে। আমাদের ফিরে তাকাতে হবে সেই দ্বাদশ শতাব্দীতে। মনে কর, সেই সময় রচিত হয়েছিল মনসা মঙ্গল কাব্য। আর সেই কাব্য অনুযায়ী সতী বেহুলার নৌকা আদি গঙ্গা হয়ে এগিয়ে চলেছিল সাগরের দিকে। 3 দিকে ত্রিবেণী ত্রিধারা যথা বহে, তথায় বেহুলা আইল ক্ষমানন্দ কহে। ত্রিবেণীর গাঙ্গে নেত দেবতার বস্ত্র যত, নিত্য কাচে সুবর্ণর পাটে। বিধির লিখন ভালে 6 মাস ভেসে জলে, বেহুলা আইল সেই ঘাটে। কালীঘাটের দক্ষিণে সেই ঘাট পরিচিত হয়েছিল বেহুলার ঘাট নামে, আর ক্রমশ সেই জায়গা লোকমুখে হয়ে উঠল বেহালা। তবে পৌরাণিক গল্পগাথা থেকে দৃষ্টি সরিয়ে যদি ঐতিহাসিক প্রেক্ষাপটেও দৃষ্টিপাত করি, দেখা যাবে যে সেই তৎকালীন ম্যানগ্রোভ অরণ্যাচ্ছাদিত অঞ্চলের প্রথম জমিদার ধনঞ্জয় মিত্র, ওই অঞ্চলের মৎস্যজীবী এবং মৌলেরা প্রত্যেকেই ছিলেন দেবী চণ্ডীর উপাসক। আর দেবী চণ্ডীর আরেক নামও কিন্তু বেহুলা। হতে পারে তার থেকে অঞ্চলটার নাম বেহালা হয়েছে। একবার ভেবে দেখ, তখনও কলকাতার কিন্তু জন্ম হয়নি। লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, যাকে ছড়ায় গাঙ্গুলি বলে উল্লেখ করা হয়েছে, তিনি জাহাঙ্গীরের সময় 24 পরগনা আর মেদিনীপুর জায়গির হিসাবে পেয়েছিলেন রায় চৌধুরী উপাধি। তারপর বরিশায় এদের রাজপাট প্রতিষ্ঠিত হলো। তারপর লক্ষ্মীকান্তর পরিবারের সাবর্ণ রায় চৌধুরী বৃহত্তর আকারে বরিশায় প্রচলন করলেন দুর্গাপূজার। এরাই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে গোবিন্দপুর, সুতানুটি এবং কলকাতার প্রচুর জমি দিয়েছিলেন। উরে বাস, এই ধাঁধাটা তো এবার অনেকটাই পরিষ্কার লাগছে। হ্যাঁ, এই তো আদিগঙ্গা, লক্ষিন্দর, ধনঞ্জয়, গাঙ্গুলিদের পরিচয় এটা করে স্পষ্ট দিনের আলোর মতো বুঝতে পারছি। আচ্ছা, তার মানে ঘন্টুর বাড়ি বেহালায়? একদম। কিন্তু এর পরের অংশটা? পরের অংশের ছড়া আর বইয়ে বিভিন্ন পৃষ্ঠার লেখাগুলো, এদের মধ্যে একটা যোগসূত্র আছে বলেই আমার মনে হয়েছে। আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস যে বইয়ের পেজ সিলেকশনটা র্যান্ডাম বা হ্যাফাজার্ড নয়, একটা মিনিংফুল প্যাটার্ন আছে, তাই তো? অবশ্যই আছে। ক থেকে গুনতে শুরু করলে 23 নম্বর হরফ কি বলতো? অবশ্যই আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া। বলাকা ভেবে ভেবে বলতে লাগে, 20 নম্বরে 9, 28-এ ল। কিন্তু এর থেকে কি বোঝা যাচ্ছে? বলছি, 27টি ঘর পেরিয়ে ঘন্টুর ধাম। আবার প্রথম দুটো পৃষ্ঠার সংখ্যা ছিল যথাক্রমে 2 আর 7। পাশাপাশি যদি বসাই তাহলে হচ্ছে 27। মনে কর, শ্রীকৃষ্ণর আরেক নাম কিন্তু ছিল বনমালী। 23 নম্বর হরফ বনমালীর প্রথম হরফ। নস্কর আর লস্কর একই শব্দের প্রকারভেদ, এর অর্থ সৈন্যদল বা ফৌজ। আবার 20 নম্বর হলো ন। তাহলে একটু ভাবলে বাড়ির ঠিকানাটা কি দাঁড়ালো? 27 বনমালী নস্কর লেন, বেহালা, কলকাতা 60। মনে পড়ছে? 60 নম্বর পৃষ্ঠায় নিয়ে গিয়েছে আমাদের। আরে ব্র্যাভো, ইউ আর জাস্ট অ্যামেজিং তনু। কিন্তু ওই যে ওই প্রভুর দাস ঘনশ্যাম, এইটা এখনো স্পষ্ট হলো না ভাই, একটু বুঝিয়ে দে। ওরে বোকা, প্রেমের মিত্তিরের বিখ্যাত চরিত্রটাকে বেমালুম ভুলে মেরে দিলি। হায় হায় হায়, সত্যি কি বলবো। অতনু একটা কপট বিস্ময় প্রকাশ করে। বলাকা লাফিয়ে ওঠে। পুরে সাবাস! মানে ঘনাদা মানে ঘনশ্যাম দাস, মেসের ঠিকানা 72 বনমালী নস্কর লেন, কলকাতা 60, আর 72 উল্টে দিলেই হলো 27। তাই ছড়ার শেষ লাইনে ঘনশ্যাম দাস উল্টে দিয়ে ঘন্টু সেই বন্ধু লিখেছে দাস ঘনশ্যাম। হ্যাঁ, তাই প্রভুর দাস না হয়েছে প্রভুর দাস। ওটাই উল্টে লিখে 72কে উল্টে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। একেবারেই তাই।
ইতিহাস এবং পুরাণে যার এমন গভীর জ্ঞান, আবার সেই জ্ঞান কাজে লাগিয়ে এমন ধাঁধা তৈরিতে যার দক্ষতা, সঙ্গে এমন রসিকতার প্রবণতা, তাকে তো অবশ্যই কাল্টিভেট করতে হচ্ছে বলে মনে হয় আমার। তোদের কি মত শুনি? একদম, আমাদেরও তাই মত। কি বলিস জয়? তাহলে যে শুভস্য শীঘ্রম, আগামীকাল থেকে তো আবার কলেজ। এখন ঘড়িতে 5:30 বাজে। বলু, হারুদাকে ফোন করতো, তোদের স্করপিওটা এখানে নিয়ে আসুক। ঘন্টু আর তার বন্ধুর সঙ্গে আজকে একটু আলাপটা সেরে আস। আমাদের বড়নগর থানার ওসি শ্রীপর্ণাদি এখন পর্ণশ্রীর মহিলা থানায় চার্জে। ওর সঙ্গেও একবার দেখা করে আসবো। কি বলিস? বাড়িটার সামনে পৌঁছাতে ওদের 6:30 বেজে গেল। 27 নম্বরে দোতলা বাড়িটা দাঁড়িয়ে আছে গলির একেবারে শেষে। ওরা গাড়ি থেকে নেমে এসে দাঁড়ায়। গলির অন্য বাড়িগুলোতে আলো জ্বলে উঠেছে। গলির এলইডি আলোগুলো প্রায় সব কটাই জ্বলছে। 27 নম্বর বাড়ির 2 পাল্লার লোহার বড় গেটের ডান পাশে কলিং বেল আছে। ডান দিকের পাল্লার নিচে একটা ছোট গেটও আছে, কিন্তু যেটা ওদের দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো ফটকের সামনেই পুলিশের জিপ দাঁড়িয়ে এবং একজন উর্দিধারী লেডি কনস্টেবল তার পাশেই পায়চারি করছে। অতনু অবাক চোখে বাকিদের দিকে তাকায়। অতনু তার চোখের সামনে দিয়েই গিয়ে বাড়ির গেটের কলিং বেলটা বাজায়। তখনই ও খেয়াল করে কলিং বেলের ঠিক উপরে সিসিটিভি ক্যামেরার মুখ ঘুরে ওর দিকে স্থির হলো। গম গম করে একটা স্পিকারে একটি পুরুষ কণ্ঠ ভেসে এলো। কে তুমি? কাকে চাই? আমি অতনু বসু, ঘন্টুর সঙ্গে দেখা করতে এসেছি। তোমাকে তো আগে কখনো দেখিনি। ঘন্টুর মুখেও তোমার কখনো নাম শুনিনি। না শোনারই কথা। আমরা 3 জন ছেলে মেয়ে আছি। বড়নগর থেকে এসেছি ঘন্টুর সঙ্গে আলাপ করতে। কেন কি এইগুলো এইভাবে রাস্তায় দাঁড়িয়ে বলা সম্ভব নয়। তবে আপনার পাশে যিনি বসে আছেন সেই অফিসার শ্রীপর্ণা রায় আমাদের 3 জনকে বিলক্ষণ চেনেন। জিজ্ঞেস করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশ থেকে একটি মহিলা কণ্ঠস্বর ভদ্রলোকটিকে কিছু একটা বলে। আবার স্পিকার সক্রিয় হয়। বেশ, আমি দরজা খুলে দিচ্ছি। তোমরা গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে সোজা দোতলায় উঠে এসো। ফটকের নিচের দরজাটা খুলে যায়। ওরা 3 জন ঢুকে পড়ে মাথা নিচু করে। 3 জনে ভেতরে ঢুকে যেতেই আবার বন্ধ হয়ে যায় দরজা। কনস্টেবল মেয়েটি গেটের দিকে তাকিয়ে থাকে, অবাক এবং অপলক। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বারান্দা পেরোলেই সামনে যে প্রশস্ত এবং সুসজ্জিত ঘরটা চোখে পড়ে, সেখানে সোফায় বসে 2 জন মানুষ। তার মধ্যে একজন বর্তমানে এখানকার থানার মহিলা ওসি শ্রীপর্ণা, অন্যজন সাদা পাজামা পাঞ্জাবিতে রাশভারী একজন মানুষ, বয়স 40-এর ঘরে হবে। ওদের ইশারায় শ্রীপর্ণার পাশের সোফায় বসার ইঙ্গিত করেন তিনি, কিন্তু বলাকা সোজা গিয়ে শ্রীপর্ণার ডান পাশে বসে ওকে জড়িয়ে ধরে। বরানগর থানায় থাকতে বহু কেসে ওদের হেল্প করেছিল বিচক্ষণ এই অফিসার। শ্রীপর্ণা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলে, অতনু, তুই তো আমাকেও চমকে দিয়েছিস রে ভাই। উনি মানে শোভন ঘোষ, ঘন্টুর বাবা তো একেবারে দিশাহারা হয়ে গেছেন। বলছেন আমি তো ক্যামেরায় ওদের দেখতে পাচ্ছি, কিন্তু এ আবার কেমন ছেলে, আমার ঘরের ভেতর অবধি দেখে নিচ্ছে, তাও আবার বিনা ক্যামেরায়। শ্রীপর্ণার মতো একজন বিচক্ষণ পুলিশ অফিসারের মুখে এমন প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে যায় অতনু। ওটা এমন কোনো ব্যাপার নয় শ্রীদি। বরানগর থানায় তোমার ফেয়ারওয়েলের দিন ছোট্ট একটা জিনিস দিয়েছিলাম, মনে করো? একটা অ্যালবিনো বাঘিনীর ছোট্ট স্ট্যাচু দিয়েছিলাম। পিঠে সোলার প্যানেল লাগানো ছিল। ড্যাশবোর্ডে রাখা থাকলে সূর্যের আলোয় মাথা নাড়তে শুরু করবে যতক্ষণ আলো পড়বে। আর ল্যাজের কাছে একটা ছোট্ট পারফিউমের ছিদ্র ছিল। ওতে কয়েক ফোঁটা পারফিউম ড্রপ দিয়ে রাখলে গাড়ির ভেতরটা বিন্দাস হয়ে যাবে। ওই স্ট্যাচুর ইউনিক হলো সাদা বাঘের মূর্তি, যেরকম সহজে মেলে ড্যাশবোর্ডের বাহিনীকে। থ্যাঙ্কস দিদি, আর উপহারটা এত যত্ন করে সাজিয়ে রাখার জন্য। আজ এখানে নেমে দেখলাম তোমাদের জিপটা। শ্রীপর্ণা অতনুর হাত ধরে টেনে
সোফায় নিজের বাঁ পাশে বসিয়ে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। তোর মতো ভাই আমার গর্ব। এক্সট্রিমলি প্রাউড অফ ইউ। আচ্ছা মিস্টার ঘোষ, আপনার বিপদের মুহূর্তে ওদের এই কাকতালীয় আগমন কিন্তু আপনার জন্য একটা বড় সুখবর। কি ব্যাপার বলো তো শ্রীদি, তুমি কি কোনো ক্রাইমের তদন্তের জন্য এখানে এসেছো কি? আমি ভেবেছিলাম মনি তোমার পরিচিত, তাই হয়তো। না না, একেবারেই তেমন নয়। এদের যথেষ্ট বিপদ চলছে, কিন্তু সেই বিষয়ে বলার আগে জানতে আগ্রহ হচ্ছে তোরা এখানে কেন? ঘন্টুকে তো তোরা চিনিস না বলেই বুঝলাম। অতনু ব্যাগ থেকে বলাকার বইটা বার করে এগিয়ে দেয় শ্রীপর্ণার দিকে। এই দেখো দিদি। শ্রীপর্ণা উল্টে পাল্টে বইখানা দেখে। ওর মুখের বলিরেখায় খেলা করে একই সঙ্গে কৌতূহল, কিছুটা বিস্ময় এবং শেষে প্রশংসাসূচক অভিব্যক্তি। এই পাজল তো নিঃসন্দেহে প্রিয়ার লেখা। আমি প্রিয়ার রিডিং কাম লিভিং রুম থেকে ওর ডায়েরি পেয়েছি। আজ সমস্ত দিন ওদের নিরুদ্দেশের বিষয় নিয়ে প্রচুর ছোটাছুটি গেছে, তবুও চলাফেরার পথে জিপে বসে ওর হাতের লেখা চোখে লেগে রয়েছে। ও চমৎকার পাজল লিখতে পারে, আর ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে ওর হাতের লেখা দেখে আমি যেটুকু অনুমান করলাম যে অনু ইতিহাস আর পুরাণ ওর খুব প্রিয় বিষয়। ওর ডায়েরি থেকে অবশ্য ধারণা আমি কিছুটা পেয়েছি সেটার। কিন্তু সত্যি কুডোস টু ইউ, এই ধাঁধাটা যথেষ্ট কঠিন, কিন্তু আবার একই সঙ্গে পৌরাণিক ঐতিহাসিক জ্ঞান প্রয়োজন এটার সমাধানে। সেটার জন্য তোরা যে একেবারে এখানে পৌঁছে গিয়েছিস, এটা সত্যি প্রশংসনীয়। দিদি কি বলছো? প্রিয়া নিরুদ্দেশ? প্রিয়া এবং ঘন্টু গতকাল থেকে ওরা স্কুলের এক্সকারশনে গিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। ওরা কোন স্কুলে পড়ে? বেহালা সেন্ট মেরিজ হাই স্কুলে। ওদের স্কুল থেকে গতকাল ঘুরতে নিয়ে গিয়েছিল পশ্চিম বর্ধমানের কাঁকসহ গড় জঙ্গল আর অজয় নদের তীরে। ভোর 5টায় রওনা দিয়েছিল ভলভো বাসে। ওরা 8:10 নাগাদ পৌঁছে গিয়েছিল ইছাই ঘোষের দেউলে। স্কুলে মোবাইল নিয়ে যেতে দেয় না, তবে এখানে নিয়ে যেতে দিয়েছিল। ঘন্টু আমায় ফোন করে জানিয়েছিল ওরা পৌঁছে ব্রেকফাস্ট করছে। শোভনবাবু চোখ মুছতে মুছতে জানান, তারপর হারিয়ে গেল কখন? ব্রেকফাস্ট করে ওরা ইছাই ঘোষের দেউল ঘুরে দেখেছিল। তারপর অজয় নদের তীরে কিছুটা সময় কাটিয়ে সব ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকা পায়ে হেঁটে গিয়েছিল গড় জঙ্গলের পথে শ্যামরূপার মন্দির। দেরি হয়ে গেলে জঙ্গলে অসুবিধা হতে পারে বলে ওরা অজয় নদের তীরে দেউল পার্ক ঘোরেই নি। ওখানে ওরা যখন পৌঁছয় তখন বেলা 12:30 বাজে, আমায় ঘন্টু জানিয়েছিল। ওখানে ওই দুর্গা মন্দির ছাড়াও ঘুরে দেখার অনেক কিছু আছে। তার মধ্যে অন্যতম মেধস ঋষির আশ্রম এবং রাজা সুরথের ত্রিদেবী মন্দির। চারপাশের পরিবেশ প্রকৃতি ঘুরে দেখার মতো। বহু শতাব্দী প্রাচীন তেঁতুল গাছ, যজ্ঞকুণ্ড, প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত মহাকাল, মৃত্যুঞ্জয় আর গন্ধেশ্বর মহাদেবের মন্দিরের ধ্বংসাবশেষ ইত্যাদি সব বন্ধুর সঙ্গে ঘুরে ঘুরে দেখছিল। ওর প্রিয়া আমায় ফোন করে তাই জানিয়েছিল। ঘন্টুর শেষবার ফোন পেয়েছিলাম তখন বিকেল 4:20। 4:50 নাগাদ স্কুল টিচাররা ফেরার তোড়জোড় শুরু করেন। ছাত্রছাত্রীরা কিছুটা ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তাদের ডেকে ডেকে এক জায়গায় জড়ো করতে গিয়ে ওরা দেখেন ঘন্টু আর প্রিয়া আসেনি। ওদের মোবাইলে ফোন করে দেখে ফোন বেজে যাচ্ছে, কেউ ধরছে না। কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে ওরা জঙ্গলে পুরো মন্দির আর আশ্রম চত্বর খুঁজে ফেলেন, কিন্তু কোথাও ওদের খুঁজে পান না। তবে জঙ্গলের মধ্যে খোঁজার সময় ওরা কিছুটা ব্যবধানে ঘন্টুর ডান পায়ের জুতো আর প্রিয়ার হাতঘড়ি কুড়িয়ে পান। জঙ্গলের যেদিকটায় ওগুলো পড়েছিল সেটা গিয়ে মিশছে মৌলান দিঘি যাওয়ার সার্ভিস রোডের সঙ্গে। NH2-র উপরে থাকা একটি পেট্রোল ভ্যানের সঙ্গে ওরা যোগাযোগ করেন। সেই পুলিশ ভ্যান ওই দুজন শিক্ষককে সঙ্গে করে নিয়ে ওই জঙ্গলটা যতটা সম্ভব খুঁজে দেখেন, কিন্তু ওদের কোনো খোঁজ পাওয়া যায় না। জঙ্গলে সেই সময় উপস্থিত থাকা দুজন স্থানীয় মহিলা জানায়
তারা জঙ্গলে কাঠ সংগ্রহে এসেছিল। ঘণ্টাখানেক আগে ওর একটা বড় সাদা গাড়িকে চলে যেতে দেখেছিল সার্ভিস রোডের দিকে। কালো কাঁচ তোলা থাকায় ভেতরের কিছু দেখতে পায়নি ওরা। ইনফ্যাক্ট গাড়ির মডেলটা ওরা বলতে পারেনি। আশ্চর্য সমাপতন। আমরা যে ধাঁধা পড়ে এখানে এলাম তাতে সাবর্ণ রায়চৌধুরীর কথা আছে, যিনি কলকাতা পত্তনেরও আগে এখানে ধুমধাম করে দুর্গাপূজার প্রচলন করেছিলেন। আবার চিত্রগুপ্তর বংশধর রাজা সুরথ চৈত্র মাসে এই গড় জঙ্গলে মেধস ঋষির আশ্রমে পৃথিবীর প্রথম দুর্গাপূজা করেছিলেন। সুরথ রাজা দুর্গাপূজায় লক্ষ পশু বলি দিয়েছিলেন বলে তাঁর রাজধানীর নাম হয়েছিল বলিপুর, সেটাই এখন বোলপুর নামে পরিচিত। আচ্ছা, সার্ভিস রোডে এসে গাড়িটা কোন দিকে গেল? বোলপুরের দিকে নাকি কলকাতার দিকে, এটা কি জানা গেছে? জানা যায়নি। টাউনশিপ থানার সেকেন্ড অফিসার সুকমল আমার ব্যাচমেট, ওই কেসটার চার্জে আছে। ও সার্ভিস রোডের সিসি ক্যামেরাগুলো ওই টাইম লাইন ধরে ফুটেজ চেক করে দেখেছে। আশা করছি কিছু একটা সন্তোষজনক তথ্য পাওয়া যাবে। আমি এই কেসে শোভনদার অনুরোধে আনঅফিসিয়ালি সুকমলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। ব্যাস, আজকে আমি পিও মানে প্লেস অফ অকারেন্সে ঘুরে এসেছি। আর আগামীকাল ঘন্টু আর প্রিয়ার খুব কাছের কয়েকজন বন্ধু আর ওদের পিটি, এসইউপিডব্লিউ, মিউজিক টিচার আর সিস্টার ম্যাডাম, মানে যারা সেদিন ওদের নিখোঁজ হয়ে যাওয়ার পরেও ওখানে উপস্থিত থেকে থানা পুলিশ করেছিলেন, তাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কিন্তু আমার একটা খুব বড় খটকা লেগে রয়েছে মনে। এখন ঠিক সিজন নয়, মানে যতটুকু খবর পেয়েছি ট্যুরিস্ট সেখানে বিশেষ ছিল না, কিন্তু সেটা হলেও 40 জন ছাত্রছাত্রী, 8 জন শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে দিনের আলোয় দুটো 13-14 বছরের জলজ্যান্ত ছেলে মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেল। কিরকম একটা লাগছে না? আর কেউ একটু আওয়াজও শুনতে পেল না। কিছু তো একটা হিসেবে চলছে, মানে মানে ব্যাপারটা কেমন যেন একটা লাগছে। জুতোর পাটি আর ঘড়িতে কোনো ক্লু পেয়েছ নিশ্চিত? শোভনদা বলছেন ঘন্টু জুতোর ফিতে খুলতো না বা বাঁধতো না। ওটা এমনভাবে বাঁধা থাকতো যে ও সকালে গলিয়ে বেরিয়ে যেত, আবার বিকেলে ফিতে বাঁধা অবস্থায় খুলে দিত। জঙ্গলের একপাশে খোঁড়াখুঁড়ি চলছিল, সাময়িক বন্ধ আছে কাজ। এইবার জুতোর গায়ে যে মাটি লেগে থাকতে দেখলাম, সেটা জঙ্গলের উপরিভাগের মাটি না, গভীরের মাটি। তার মানে ওরা দুজন ওই জায়গায় গিয়েছিল এবং ফিতে দিয়ে ঘিরে রাখা ওই গর্তের ভেতরে নেমেছিল। সাধারণত গাড়িগুলো জঙ্গলের পায়ে চলার বা গাড়ির রাস্তা ধরেই চলে, কিন্তু এই ক্ষেত্রে একটা গাড়ির চাকার দাগ ওই খোঁড়াখুঁড়ির জায়গার পাশেই আমরা পাই, আর চাকার দাগের উপর ঘন্টুর জুতোর ছাপও রয়েছে। গাড়িটা জায়গাটা পেরিয়ে গিয়ে কিছুটা দূরে একটা ঝোপের আড়ালে দাঁড়িয়েছিল। 2 লোক ছিল গাড়িতে, তারাও এসে দাঁড়িয়েছিল ওই জায়গায়। ফিতের ঘেরাটোপ সরিয়ে নেমেছিল খোঁড়া গর্তে, কিন্তু সেটা ঘন্টু আর প্রিয়া সেখান থেকে উঠে আসার পরে, কারণ ওদের পায়ের ছাপ মারিয়েছে ওই দুজন। ওই খনন কার্যের চারটি ছিল আমার কাকা সত্যেন্দ্রনাথ ঘোষ। এর আগে শ্যামরূপা মন্দির চত্বরের খনন কার্য কাকা আর তার টিম করেছিল। শ্যামরূপা মন্দির সহ ওখানে একসময় 16টা মন্দির ছিল ছড়িয়ে ছিটিয়ে। কাকারা গতবার শিব মন্দিরের ভগ্নাবশেষ, টেরাকোটার অসামান্য কিছু কাজ উদ্ধার করতে সক্ষম হয়েছিল। এবারে উদ্দেশ্য ছিল বাকি মন্দিরগুলোর ভগ্নাবশেষ খুঁজে বার করা। এছাড়াও আসল মহালক্ষ্মী, মহাকালী ও মহাসরস্বতীর মূর্তি, কবি জয়দেবের একটি মূর্তি, এইগুলো উদ্ধারেরও পরিকল্পনা ছিল। এখন শ্যামরূপী মন্দিরে মা দুর্গার যে মূর্তি আছে সেটা প্রাচীন মূর্তিটি নয়। ইছাই ঘোষের দেউলের ভেতর বর্তমানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। এইসব মূর্তি কোথায় রয়েছে বর্তমানে সেটাও খুঁজছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেই কারণেই এই বিশাল গড় জঙ্গলের কোথাও এদের কোনো অস্তিত্ব আছে কি না সেটাই এবারের খননের উদ্দেশ্য ছিল। আচ্ছা, তাহলে সম্পূর্ণ বিষয়টা কি দাঁড়ালো? বলছি, ঘটনা পরম্পরা যতটুকু সাজাতে পেরেছি সেটা খানিকটা এই রকম যে
দুপুর 2টো থেকে 2:30 ওরা সবাই মিলে মাঠে বসে লাঞ্চ করেছে। 2:30-এর পর শিক্ষকরা প্রধানত আশ্রমের চাতালে বিশ্রাম নিচ্ছিলেন। ছাত্রছাত্রীরা ঘুরে বেড়াচ্ছিল আশেপাশে। 4:20-তে শোভনদার সঙ্গে শেষ কথা হয়েছিল ঘন্টুর। প্রিয়ার সঙ্গে ওর মা আরতি দাসের শেষবারের মতো কথা হয়েছিল 3:40 নাগাদ। ওরা দুজন দলছুট হয়ে জঙ্গলে ঘুরতে গেছে শুনে খুব বকেছিলেন, বলেছিলেন বাকি বন্ধুদের কাছে কাছে থাকতে। আমি প্রিয়ার একজোড়া চটি সঙ্গে নিয়ে গেছিলাম। জঙ্গলে ওদের আর দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির যে 4 জোড়া জুতোর ছাপ আমরা পেয়েছি, তার সিকোয়েন্স আর লোকেশন ট্রেস করলে এটা স্পষ্ট বোঝা যায় প্রিয়া আর ঘন্টু ওখানেই একটা গাছের আড়ালে দাঁড়িয়ে লোক দুটোর গতিবিধির উপর লক্ষ্য রাখছিল। গাছের কাছেই ওদের দুজনের পায়ের ছাপ বেশ গভীর এবং একদম পাশাপাশি ছিল, তার মানে ওখানে ওরা দাঁড়িয়েছিল। আর একটা জিনিস দেখতে পেলাম, প্রিয়া যেহেতু লেফটি, ওর পায়ের ছাপের বাঁ পাশে আর গাছের গায়ে সম্ভবত চাবির কোণা দিয়ে 2টো শব্দ লিখেছে, HM, ঠিক পাশাপাশি লিখেছে। ঝোপের আড়ালে যে গাড়িটা লুকিয়ে রেখে খোঁড়া জায়গায় লোক দুজন নেমেছিল, সেই গাড়ির দাঁড়ানো অবস্থায় সামনে আর পিছনের চাকার মধ্যে আর পাশাপাশি 2টো চাকার মধ্যে দূরত্ব মেপে গাড়ির দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ে যে ধারণা হয়েছে, তাতে মনে তো হচ্ছে ওটা একটা সাদা রঙের অ্যাম্বাসেডর হওয়ার যথেষ্ট সম্ভাবনা। HM মানে ওই হিন্দুস্তান মোটরস? একদম। ইনফ্যাক্ট আমারও তাই ধারণা। অসম্ভব বুদ্ধিমতী প্রিয়া। গাছের গায়ে HM লিখে মনে হয় গাড়ির মডেল সম্পর্কে ইঙ্গিত রেখে গেছে। তোমার কি ধারণা দিদি, ওরা গাড়ির ডিকিতে লুকিয়েছিল ওদের ফলো করবে বলে? ডিকি লক করা ছিল না? তবে একমাত্র অ্যাম্বাসেডারের ডিকিতেই 2জন বাচ্চার পক্ষে লুকানো সম্ভব। আমার তো সেই রকমই মনে হয়। দেখ, গাড়ি যেখানে রাখা ছিল সেখানে গাড়ির পিছনেই ওদের পায়ের ছাপ গিয়ে থেমেছিল। তারপর প্রিয়ার বাঁ পায়ের সামনের অংশের ছাপ রয়েছে শুধু। ডান পা তুলে ডিকির ভেতরে ঢুকেছে। পাশেই ঘন্টুর বাঁ পায়ের সামনের ছাপ ছিল। বহু পুরনো অ্যাম্বাসেডারের ডিকির লক খারাপ থাকে। ওরা হয়তো ডিকিতে কি আছে দেখতে গিয়ে হঠাৎই ফন্দি করে ওতে লুকিয়ে পড়ার। কিন্তু আমার খুব বড় একটা খটকা লাগছে। 2টো লোককে ওইখানে ওই খনন কার্যের জায়গায় নামতে দেখেই ওদের গাড়ির ডিকিতে উঠে ওদের ফলো করার মতো এত বড় রিস্ক করে নিয়ে নেবে? হ্যাঁ, এই ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। প্রিয়া যথেষ্ট বিচক্ষণ মেয়ে, ওদের এই কাণ্ডের পিছনে আরও কিছু গল্প আছে। দেখ, আমারও সেটা মনে হয়েছে। স্কুলের সঙ্গে এক্সকারশনে গিয়ে এইরকম একটা ঝুঁকি অনেক ভেবেই নিয়েছে। আচ্ছা শোভন কাকা, বলছি আপনার কাকা কোথায় থাকেন? মেদিনীপুরের ময়নাগড়ে, কিন্তু কাকা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন 10 হলো। সে কি? কিভাবে? ওইখানে খনন কার্য চলাকালীন কাকার জ্বরে পড়ে। অজানা সেই জ্বর নিয়ে তড়িঘড়ি বাড়ি ফিরে আসে। কয়েকদিন স্থানীয় একটা নার্সিংহোমে ভর্তি ছিল। ওরা টাইফাস ফিভারের চিকিৎসা করেছিল। ডিসচার্জ হয়ে বাড়ি আসার পর শুনেছি সম্পূর্ণ ঘরবন্দি হয়ে পড়েছিল কাকা। কোনো একটা চিন্তা যেন কুড়ে কুড়ে খাচ্ছিল কাকাকে। সেই সময় প্রিয়া আর ঘন্টু ময়নাগড়ে গিয়েছিল স্কুলে 3 দিন ছুটি পেয়ে। কাকা নার্সিংহোম থেকে ফিরে এলেও তখনও প্রবল দুর্বল এবং শয্যাশায়ী। তার মধ্যেই প্রিয়া শ্যামরূপা মন্দিরের ইতিহাস, কাকাদের খনন কার্যের ফলে প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিসের গুরুত্ব, এইগুলো নিয়ে গল্প করেছিল কাকার সঙ্গে। ওরা যেদিন ফিরে এলো তার পরদিন ভোরে উঠে প্রাতঃভ্রমণে গিয়ে কাকার ফিরে এলো না। তার আগের দিনও প্রিয়ারা সন্ধ্যা অবধি কাকার সঙ্গে গল্প করে বেরিয়েছিল। এই সময়ে শ্রীপর্ণার মোবাইলে একটা কল ঢোকে। হ্যালো শ্রী, অ্যাম্বাসেডারটা ট্রেস করা গেছে। কোথায়? গাড়িটা ব্যারেজ রোড ধরে এগিয়েছে,
টি জাংশন ধাবায় দাঁড়িয়েছিল খেতে। ধাবার মালিক উধম সিং সার্ভিস বয় গাড়িটা দেখে কনফার্ম করেছে। সিসিটিভি ফুটেজ দেখে দুজনেই জানিয়েছে বিকেল 5:30 নাগাদ এই গাড়িটা এখানে এসেছিল এবং সেই গাড়ির নাম্বার খোঁজ করে দেখা গেছে ওটা ফলস। তবে ফুটেজ অ্যানালাইজ করে ড্রাইভারের এবং তার পাশের লোকটির একটি ঝাপসা ছবি পাওয়া গেছে। এবার সেটা দেখানোর পর উধম এবং সুমিত দুজনেই পুলিশের আর্টিস্টকে বর্ণনা দিয়ে লোক দুটো ছবি আঁকতে সাহায্য করছে। ঝাপসা ছবি আর ওদের বর্ণনা দুই মিলে এআই দিয়ে মুখের গড়নও পাওয়া গেছে। ছবি দুটো বিভিন্ন থানায় মেল করে অ্যালার্ট করা হয়েছে এবং এদের কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটাও খুঁজে দেখা হচ্ছে। গাড়িটা লাস্ট বাঁকুড়া বেলিয়াতোড় বড়জোর দুর্গাপুর রোডের ওপর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে তেল নেওয়ার পর পুরসা ব্লক প্রাইমারি হাসপাতালে ঢুকেছিল ওরা, কিন্তু বেরিয়ে আসেনি। হাইওয়ে থেকে ঢোকার ফুটেজ পেলেও বেরোনোর ফুটেজ নেই। এবার হাসপাতালের পেছনের গেট দিয়ে গাড়ি যদি গ্রামের রাস্তা ধরে তাহলে তার কোনো ট্রেস পাওয়া মুশকিল। কি? আচ্ছা, তোমরা কি গ্রামে খোঁজ খবর চালাচ্ছ? হ্যাঁ, তবে গোপনে। হাসপাতালে কেন ঢুকেছিল বা কার কাছে গিয়েছিল এগুলো জানার চেষ্টা চলছে। কথা শেষ করে শ্রীপর্ণা তাকায় শোভন এবং অতনুদের দিকে। অ্যাম্বাসেডারটা কিছু দূর ট্রেস করা গেছে। পুরসা ব্লক হাসপাতালে ঢোকার পর আর কোনো খবর নেই গাড়িটার। লোক দুটোর ছবিও সার্কুলেট করা হচ্ছে। আবার ছেলে মেয়ে দুটোর কোনো খবর পাওয়া গেল না। পুরো দমে চেষ্টা চলছে। আমরা ঠিক খুঁজে বার করতে পারবো আশা করছি। আমার একটা খটকা গলার কাছে আটকে আছে। কি? আরে ওই জঙ্গলে বহু পর্যটক যায়। ওই রকম একটা খনন কার্যের জায়গায় অতি কৌতূহলী লোকে নেমেও দেখতে পারে। এই রকম একটা ঘটনা দেখে তাদের ফলো করার জন্য গাড়ির ডিকিতে লুকিয়ে উঠে পড়া, এই ব্যাপারটা না কিছুতেই হজম হচ্ছে না। তাছাড়া ওরা নিজেরাও খোঁড়া জায়গায় নেমেছিল। আমার কেবলই মনে হচ্ছে লোক দুটোর এক বা একাধিকজন প্রিয়াদের পূর্ব পরিচিত, বা ওরা আগে ওদের এমন কোথাও বা এমন সন্দেহজনক অবস্থায় কোথাও দেখেছে যে আজ দেখতে পেয়েই ফলো করার মতো ঝুঁকি নিয়েছে। বাহ, খুব যুক্তিপূর্ণ পর্যবেক্ষণ। আমি আগামীকাল ওদের প্রিয় বন্ধুদের আর শিক্ষক শিক্ষিকা যারা গেছিলেন এক্সকারশনে তাদের জেরা করব। তোরা থাকবি আমার সঙ্গে? অবশ্যই থাকবো দিদি। অতনুর চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সিস্টার এস্থার গোমসের অনুমতি নিয়ে স্কুলের অফিস ঘরেই স্টুডেন্টদের সঙ্গে কথা বলছে শ্রীপর্ণা। সঙ্গে রয়েছে শুধু অতনু। বলাকার জয়ন্ত স্কুলে গিয়েছে যাতে ক্লাস এবং হোমওয়ার্কগুলো মিস না হয়। নিরুপমা প্রিয়ার বেস্ট ফ্রেন্ড, বনমালী নস্কর লেনেই থাকে। ওকেই প্রথম ডেকে পাঠিয়েছে শ্রীপর্ণা। পুলিশ বলে বেশ ভয়ে ভয়ে ঘরে এসে ওদের উল্টো দিকের চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে নিরুপমা। বসো। প্রিয়াকে শেষবারের মতো কখন দেখেছিলে? লাঞ্চ আমরা পাশাপাশি বসেই করেছিলাম। খেয়ে উঠে ওরা দুজনে, মানে প্রিয়ার ঘনশ্যাম ঘন্টু, অদ্ভুত একটা কাণ্ড করছিল। কীরকম? কিছুকাল আগে এএসআই থেকে খোঁড়াখুড়ি করে ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটির নিচে তলিয়ে যাওয়া মহাকাল মন্দিরের কিছু ভগ্নাবিশেষ উদ্ধার করেছিল। তার থেকে মন্দিরের একটা নকশা ওরা তৈরি করেছিল। সেই অনুযায়ী নতুন করে মহাকাল মন্দির আবার তৈরি করা হয়েছে। সেখানে উদ্ধার করা ভগ্নাবশেষ সংরক্ষিত আছে। ওরা একটা কম্পাস নিয়ে সেই মন্দির থেকে দেখি দুজনে পায়ে পায়ে হেঁটে যাচ্ছে যজ্ঞকুণ্ডের দিকে। বলা যায় ঠিক হেঁটে নয়, পায়ের স্টেপ গুনতে গুনতে এগোচ্ছে। আমি আর তুহিন গিয়ে জিজ্ঞাসা করেছিলাম ওরা এটা ঠিক কী করতে চাইছে। তো দুজনেই বলেছিল এটা একটা মজার খেলা খেলছে ওরা, কিন্তু ওদের কথায় মনে হয়েছিল ওরা কিছু একটা চেপে যাচ্ছে আমাদের থেকে। তখন কটা বাজে আর তারপর তোমরা কি করলে? তখন প্রায় ওই 2:30। আমি আর তুহিন মেধশ্রীষির আশ্রমের দিকে চলে গেলাম। ওখানে ত্রিধা, পায়েল, বিপ্লব, সুকান্ত, নার্গিস চাতালে বসে আড্ডা দিচ্ছিল। আমরাও জুটে গেলাম, কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ওর বেস্ট ফ্রেন্ড আমি আরও আমার কাছে এরকমভাবে চেপে গেল। এরপর আর কি ওদের দেখতে পেয়েছিলে? না, 5টার কিছু আগে সবাই একে একে বাসের সামনে জড়ো হচ্ছি। ওদের দুজনের খোঁজ পড়েছে। ফোন করে যাচ্ছিল সবাই ওদেরকে। ফোন রিং হয়ে গেলেও দুজনের কেউই রিসিভ করছিল না। এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছিল ফিরতে।
তাও আমরা স্যার ম্যাডামেরা পুরো আশ্রম চত্বর খুঁজে তারপর গেলাম জঙ্গলে খুঁজতে, কিন্তু ওদের কোথাও না পেয়ে আমরা একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম। শেষ অবধি 6টা বাজার কিছু পরে আমাদের সকলকে বাসে তুলে নিয়ে পিটির মার্টিনা ম্যাম, এসইউপি ব্লিউর রজত স্যার, মিউজিক টিচার বিতান স্যার আর সিস্টার ম্যাডাম থেকে গিয়েছিলেন ওখানে। বাকি স্যার ম্যাডামরা আমাদের সঙ্গেই ফিরে এসেছিলেন। নিরুপমা চলে যেতেই অতনু প্রশ্ন করে, বলছি দিদি, এখন কি ওদের মোবাইলগুলো বন্ধ আছে? হ্যাঁ, রাত 8:17 পর ওদের ফোন বন্ধ হয়ে যায়। অথচ ওদেরকে যতবার ফোন করেছে বন্ধুরা বা শিক্ষকরা, ফোন রিং হয়ে গেছে। মানে হয়তো ওরা তখন ফোন ধরার অবস্থায় ছিল না, অথবা ফোন সাইলেন্ট মোডে ছিল। কিন্তু ফোন বন্ধ পাওয়াটা বেশ চিন্তার। আমার কেমন মনে হচ্ছে ওরা যাদের ফলো করছিল তাদের হাতে ধরা পড়ে গেছে। আমারও তাই মনে হয়। ওদের ফোনের লাস্ট লোকেশন ছিল পুরসা গ্রাম পঞ্চায়েত এলাকায়, আর 6:15 থেকে 6:42 অবধি হাসপাতাল চত্বরেই ওদের ফোনের লোকেশন ছিল। পুলিশ ছদ্মবেশে খোঁজ চালাচ্ছে ওখানে। হাসপাতালে সন্ধ্যা নেমেছে ঘণ্টাখানেক হলো। হাসপাতালের এমার্জেন্সি আপাতত খালি। বিএমওএইচ দিব্যেন্দু ঘোষ বিকেলের টিফিন সারতে নিজের কোয়ার্টারে এসেছেন। রোগী এলে এখানেই কলবুক আসবে। মিতা নামের একটি বউ রাত্রের রুটি সবজি এগুলো সব তৈরি করে রেখে যায়। ডক্টর ঘোষ ডাইনিংয়ে এক বাটি মুড়ি, সেদ্ধ ছোলা আর শশা নিয়ে বসেছেন। এই সময়ে কলিং বেল বেজে ওঠে। মিতা গিয়ে দরজা খোলে। দুজন লোক দরজার সামনে দাঁড়িয়ে। একজনের কাঁচা পাকা এক মুখ দাড়ি ও ময়লা সাদা ফতুয়া আর রংচটা ধুতি পরনে। সঠিক বয়স অনুমান করা কঠিন। দ্বিতীয়জন অল্প বয়সী এক ছোকরা, কালো গোলগলা টি শার্ট আর বারমুডা পরে আছে। আপনারা কি দেখাবেন ডাক্তারবাবুকে? ওরা সম্মতিসূচক মাথা নাড়ে। বেশ, ডাক্তারবাবু টিফিন করছেন, আপনারা এই ঘরে একটু অপেক্ষা করুন। মিতা বাইরের দরজা বন্ধ করে সোফার দিকে নির্দেশ করে ঘরে চলে যায়। ডক্টর ঘোষ মিতার কাছে খবর পেয়ে বাইরের ঘরে আসেন। ঘরে একটা টেবিল আর চেয়ার আছে, তার পাশেই একটা টুল আছে। টেবিলের ওপর লেটারহেড, পেন, স্টেথোস্কোপ, বিপি মেশিন, টর্চ ইত্যাদি রাখা। যে সমস্ত রোগী আউটডোরের পর দেখাতে আসেন, সেই রকম এমার্জেন্সি না হলে তাদের ডক্টর ঘোষ কোয়ার্টারেই দেখে নেন। চেয়ারে বসে উনি জিজ্ঞেস করেন, কে দেখাবেন? এই টুলে বসুন। ডাক্তারবাবু, আমি লোকাল থানার এএসআই সুদেব মণ্ডল, ছদ্মবেশে আছি। একটা বিষয়ে আপনার থেকে তথ্য চাই, কিন্তু গোপনীয়। আজ সকালেও তো কাস্টাডিতে থাকা লোকেদের নিয়ে আপনি চেক আপ করাতে এসেছিলেন, তখন কিছু বললেন না তো? তখন বলিনি, কারণ বিষয়টা খুব স্পর্শকাতর। দুটি বাচ্চা ছেলেমেয়ের লাইফ রিস্ক রয়েছে। হয়তো আপনার উপরে নজর রাখা হচ্ছে। ডক্টর ঘোষের মুখে অন্ধকার নেমে আসে। এমন কি ঘটনা? ভয় নেই, সেজন্যই ছদ্মবেশে এসেছি। কেউ জানবে না যেটা আপনি আমায় বলবেন। আমি হাসপাতালের পিছনের গেটের চা স্টলের বাপি আপনাদের স্টাফ কোয়ার্টারের শিবেনের থেকে জানতে পেরেছি, গত পরশু সন্ধ্যা 6:30 বা 7টা নাগাদ দুজন লোক একটা সাদা অ্যাম্বাসেডারে আপনার কাছে এসেছিল। প্রায় মিনিট 20-25 ছিল। তারপর হাসপাতালের পিছনের গেট দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, ওরা আমার কাছে এসেছিল ওদের বাবার জন্য। তার নাকি জ্বর কমছে না কিছুতেই, সমস্ত শরীরে কি একটা বেরিয়েছে। আমাকে ওদের বাবার জন্য কিছু ওষুধ লিখে দিতে বলেছিল। না দেখেই বলু হাসপাতালে আনার মতন অবস্থা না, ওষুধ খেয়ে একটু ভালো হলে আনবে। লোকটির কয়েকটা ছবি তুলে এনেছিল ফোনে, দেখেই টাইফাস ফিভার মনে হলো। এই অঞ্চলে খুব হচ্ছে। কিছু ওষুধ আর রক্ত পরীক্ষা লিখে দিলাম, ভেবেছিলাম কল দেবে, কিন্তু সেরকম কিছু বললও না। ওদের বা রোগীকে আগে এলাকায় বা হাসপাতালে দেখেছেন কখনো? না, ওদের ঠিকানা জিজ্ঞেস করতে ওরা বলল রতনদিঘি দুর্গা মণ্ডপের গলিতে। এখানে নাকি নতুন এসেছে, এদিকের খুব একটা কিছু চেনে না। কি ব্যাপার বলুন? ওরা কি কোনো অপরাধ করেছে?
দুটো বাচ্চার অপহরণের সঙ্গে যুক্ত বলে সন্দেহ। আমাদের আর্টিস্টকে সঙ্গে এনেছি। আপনার বিবরণ অনুযায়ী ও ছেলে দুটির এবং তাদের বাবার ছবি আঁকবে। একটু হেল্প করুন। অতনু, আগামীকাল ভোরে ময়নাগড় যাব। সত্যেন্দ্রনাথ বাবুকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এবারের খনন কার্য থেকে আকস্মিকভাবে অসুস্থ হয়ে ফিরে আসা, তারপর নিখোঁজ হয়ে যাওয়া, আবার সেই খনন কার্যের জায়গাতেই সন্দেহভাজন লোকেদের আনাগোনা এবং সেখান থেকেই প্রিয়াদের নিরুদ্দেশ হয়ে যাওয়া। আবার সত্যেন্দ্রবাবু নিরুদ্দেশের আগের দিনও প্রিয়ারা ময়নাগড়ে উপস্থিত ছিল। এতগুলো ঘটনার মধ্যে কোথাও তো একটা যোগসূত্র আছে। না না না, ওখানে না গেলে সেটা কিছুতেই জানা যাবে না। শ্রীপর্ণা ফোনে জানায় অতনুকে। ঘড়িতে রাত 8টা বাজছে। অতনুর ঘরের সায়েন্টিফিক কোম্পানির প্রাচীন দেওয়াল ঘড়ি ঘণ্টা বাজিয়ে জানান দেয় সেটা। আমরা কি থাকতে পারি তোমার সঙ্গে? অবশ্যই পারিস। ইনফ্যাক্ট আমি সেই আশা নিয়েই তোকে ফোন করেছিলাম। আমি তো আনঅফিশিয়ালি তদন্তে আছি, তাই আগামীকাল আমার নাইট ডিউটিতে আমাকে ফিরে আসতে হবে ওখান থেকে। তুই বা তোরা যদি কয়েকদিন থেকে একটু খোঁজ খবর করিস খুব ভালো হয়। আমি রেগুলার আপডেট নেব। লোকাল থানা তোদের যথাসম্ভব সাহায্য করবে। আগামীকাল আর পরশু 2 দিন ছুটি আছে। তোদের খুব বেশি স্কুল কামাই হবে না আশা করি। আমি বাকিদের সঙ্গে কথা বলে তোমার ফাইনাল করছি দিদি, কেমন? শ্রীপর্ণার ফোনটা কেটেই অতনু ফোন লাগায় বলাকাকে। শেরে পাঞ্জাবের ঠিক উল্টো দিকে আপনজন ধাবা। ভোর 6:25 সেখানেও সবে যেন আড়মোড়া ভাঙা চলছে। 5 প্লেট পুরি সবজি আর স্পেশাল চা অর্ডার করে ওরা ওপেন কোর্টে এসে বসল। শ্রীপর্ণা এখন অফ ডিউটি, তাই পুলিশের গাড়ি আনেনি। বলাকার বাড়ির স্করপিও নিয়েই ওরা এসে পৌঁছেছে কোলাঘাটে। সত্যেন্দ্রবাবু প্রাতঃভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। জেন এস্টিলও নিজেই ড্রাইভ করে সব জায়গায় যেতেন। এবারে ঘটনা হচ্ছে, লোকাল থানার ইনভেস্টিগেটিং অফিসার কৃষ্ণ জানিয়েছে তার গাড়িটি কাঁসাইয়ের ধারে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। গাড়ির চাবি গাড়িতেই ঝুলছিল। দরজার ডান দিকের পাল্লা আধখোলা অবস্থায় ছিল। ওর জুতোর ডান পাটি পাওয়া যায় নদীর ঘাটে। তাকে অপহরণ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। তবে এখানে কতগুলো প্রশ্ন উঠছে। সদ্য অসুস্থ এবং অশক্ত শরীর থেকে ওঠার জন্য ডাক্তার তাকে 3 দশকের মতো একা বেরোতে বারণ করেছিলেন। সেই জন্য উনি ভাইপোর ছেলে আর তার বন্ধু অর্থাৎ ঘন্টু আর প্রিয়াকে সঙ্গে নিয়ে বেরোচ্ছিলেন। কিন্তু কৃষ্ণা সেই সময় ওদের প্রশ্ন করে জেনেছিল আগের দিন বিকেলে প্রিয়ারা কলকাতায় ফিরে যায়। কিডন্যাপের দিন নাকি রাঁধুনি আন্নাকালী ভোর 5টায় চা করে নিয়ে গিয়ে দেখে ঘর ফাঁকা। বাড়ির ঝুল বারান্দার নিচে সত্যেন্দ্রবাবুর গাড়িও ছিল না। যখন বেলা 10টা বাজার পরেও তিনি ফেরেননি, তখন খোঁজ খবর শুরু হয়। মোবাইলটায় রিং হয়ে যাচ্ছিল। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস? সেই মোবাইলটা সাইলেন্ট অবস্থায় গাড়ির ড্যাশবোর্ডে পাওয়া যায়। আচ্ছা, বাড়ি থেকে উনি বেরিয়ে গেলেন, সেটা কি কেউ দেখেনি? মানে কোনো সাক্ষী নেই? এই সময়ে 5 প্লেট ধোঁয়া ওঠা পুরি ছোলার ডাল নিয়ে 2টি ছেলে টেবিলে রেখে যায়। কৃষ্ণা যতদূর জেরা করেছিল তাতে সেই রকম কাউকে পায়নি। নদীর পাড়ে ওইভাবে ফাঁকা গাড়ি দেখে একজন মাঝি থানায় খবর দিয়েছিল। 1 মিনিট, কাঁসাই নদীর পাড় থেকে পাওয়া গাড়িটা কি পুলিশ ফেরত দিয়ে দিয়েছে? না, ওটা ফরেনসিক স্টাডি হয়ে গেছে। তবে এখনও কিছু কিছু লিগ্যাল ফর্মালিটি বাকি থাকায় ফেরত হয়নি। তাহলে থানায় গেলে গাড়িটা পরীক্ষা করার সুযোগ পাবো কি? কারণ বাড়ি চলে গেলে এভিডেন্স অনেকের হাত লেগে নষ্ট হয়ে যেত। ওয়েল, ফরেনসিক কী এভিডেন্স পেয়েছে সেটাও জানা যাবে। আমরা এখান থেকে সোজা থানায় যাব। ওদের গাড়ি ড্রাইভ করছে বলাকার হারু কাকা। পেট পুজো সেরে ওরা এবার ছুটে চলে নিমতৌড়ির পথে।
থানার বাইরে একটা প্লাস্টিক দিয়ে গাড়িটা ঢেকে রাখা আছে। অফিসার কৃষ্ণা আর কনস্টেবল পূর্ণিমা বেরিয়ে এসেছে গাড়ির সামনে। এটা একটা মহিলা থানা। পূর্ণিমা প্লাস্টিকটা টেনে সরিয়ে দেয়। চাবির সঙ্গে থাকা সিকিউরিটি কির বোতাম টিপে দরজা খোলে কৃষ্ণা। দেখ অতনু, তুই অনেকক্ষণ থেকে গাড়িটা পরীক্ষা করবি বলে আগ্রহী ছিলি। নে, আগে তুই দেখ, তারপর আমি দেখব। অতনু লজ্জায় লাল হয়ে গাড়ির ড্রাইভারের সিটের দরজা খোলে। খুঁটিয়ে দেখতে থাকে ভেতরটা। ফুটম্যাটের ওপর জমে আছে লাল ধুলোর মিহি আস্তরণ, এবং সেটা ব্রেক বা ক্লাচের উপরেও রয়েছে। ড্রাইভারের সিটের উপরে হেডরেস্টটা সে খুঁটিয়ে দেখে। নাক কাছে নিয়ে গিয়ে গন্ধ নেয়। স্টিয়ারিং গিয়ারের হাতলে নাক লাগায় বেশ কয়েকবার। এরপর বেশ কয়েকটা হাঁচি দেওয়ার পরও জিজ্ঞাসা করে, বলছি, সত্যেন্দ্র দাদুর উচ্চতা কত? উনি কি নস্যি ব্যবহার করেন? কৃষ্ণা উজ্জ্বল চোখে তাকায় অতনুর দিকে। তুমি তো একেবারে ঠিক লাইনে এগোচ্ছ। ওর উচ্চতা 6'2". আমাদের আইটি সেল ওর ফোনটা খুলতে পেরেছে। সেখানে ওর গাড়ির মধ্যে বসা অবস্থায় তোলা বেশ কিছু ফটো পেয়েছি আমরা। হেডরেস্টটা সেখানে সিটের ব্যাকরেস্টের সঙ্গে ফ্লাশ হয়ে নেই, বেশ কিছুটা ওপরে থাকে। রড দুটো দেখা যায়। প্লাস উনি ব্যাকরেস্টটা একটু পিছনে হেলিয়ে রাখতে পছন্দ করেন। এক্ষেত্রে ব্যাকরেস্টটা একদম সোজা, হেডরেস্ট নিচে নামানো। ফুটম্যাট বা ব্রেক ক্লাচের ওই ধুলো তমলুকের কোথাও নেই। গিয়ার আর স্টিয়ারিংয়ে নস্যির গুঁড়ো, নাকের শ্লেষ্মা পাওয়া গেছে। উনি নস্যি নিতেন না। সবচেয়ে মজার, গাড়ির মধ্যে স্টিয়ারিং বা গিয়ারের হাতলে কোনো আঙ্গুলের ছাপ নেই। অর্থাৎ বিনা গ্লাভসে গাড়ি চালিয়ে আসার পর ঘষে ঘষে সব জায়গা থেকে আঙুলের ছাপ মুছে দেওয়া হয়েছে, যার ফলে মুছে গেছে সত্যেন্দ্রবাবুর আঙুলের ছাপও। হেডরেস্টে চুলের নমুনা পাওয়া গেছে। ওই শ্লেষ্মা আর চুলের ডিএনএ সত্যেন্দ্রবাবুর সঙ্গে ম্যাচ করেনি। আচ্ছা, ওর ডিএনএ কোথায় পেলেন? ওর ঘর থেকে। ওর ব্যবহৃত চিরুনিতে ওর চুল পাওয়া গেছে, তার থেকে। ওর জুতোর পাটিটা দেখা যায় কি? এসো আমার চেম্বারে তোমরা। ওরা চারজনে কৃষ্ণার চেম্বারে গিয়ে বসল। পূর্ণিমা একটা জিপার ব্যাগে রাখা এক পাটি জুতো নিয়ে এলো। এই জুতোর গায়ে কাদা শুকিয়ে থাকলেও কোনো লালচে ধুলোর দাগ নেই। ফেতেটা বেঁধেছে কিভাবে সেটাই লক্ষণীয়। কৃষ্ণাদি, আমায় একটু গাড়ির ফটোগুলো, নদীর পাড়ের ছবি আর সত্যেন্দ্র দাদুর ফোনে পাওয়া ছবিগুলো দেখতে দেবেন কি? আবার একটা জিপার ব্যাগে ফোনটা নিয়ে আসে পূর্ণিমা। একটা খামে রয়েছে বেশ কিছু ফটোগ্রাফ। সেটাও পূর্ণিমা টেবিলে দিয়ে যায়। অতনু সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। শোভনবাবুর পৈতৃক গৃহের প্রবেশ ফটকের সামনে হারুদাকে অতনু স্করপিওটা থামাতে বলে। ওরা সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ায়। বিশাল সেই প্রবেশ তোরণটা সত্যিই দেখার মতো। তোরণের উপর দুই পাশে দুটি ঘোড়া পরস্পরের মুখের দিকে চেয়ে দৌড়ের ভঙ্গিমায় রয়েছে। তোরণের চূড়ায় রয়েছে বিশাল আকৃতি একটি কচ্ছপের মূর্তি। তোরণের গায়ে খোদাই করা রয়েছে 4টি লাইন। ধর্মের মাহাত্ম্য তত্ত্ব শ্রবণে হইবে মুক্ত, ব্রাহ্মণে করিবে বহু দান, যাবে ব্রহ্ম হত্যা পাপ, না করিও মনস্তাপ, 12 দিন শুনিবে পুরাণ। ওরা আবার স্করপিওতে উঠে তোরণ পেরিয়ে ঘোষ সাম্রাজ্যে প্রবেশ করে। গাড়ির জানালা দিয়ে বাঁ পাশে চোখে পড়ে বিশাল দিঘি বা পরিখা। গাড়ির গতিপথের সঙ্গেই সে যেন ক্রমাগত চলতে থাকে। দিঘি পেরিয়ে অপর পারে তাকালেই দেখা যায় ময়নাগড়ের তালগাছের সারি, আর তার ফাঁক গলে ক্রমশ চোখে পড়ে হজরত তুর জালাল শাহ দরগা আর মহাকালী রঙ্কিনী দেবীর মন্দির। এর নাম কালীদহ। গাড়ি ক্রমশ যত এগোয় কালীদহের এই পার বরাবর ঘোষ সাম্রাজ্যে চোখে পড়ে টেরাকোটার তৈরি পরস্পর দেউল। এদের মধ্যে সবচেয়ে উঁচু দেউলটিকে নির্দেশ করে শ্রীপর্ণা বলে ওঠে, ওই প্রায় 30-32 ফুট উঁচু দেউলটা।
ইছাই ঘোষের দেউলের অনুকরণে তৈরি। জানালা দিয়ে ডান পাশে তাকালে চোখে পড়ে ছোট বড় বেশ কিছু মন্দির। এদের মধ্যেই অপেক্ষাকৃত বড় যে মন্দির, সেই মন্দিরের দিকে ইঙ্গিত করে শ্রীপর্ণা বলে, এই মন্দিরটা প্রভু বিষ্ণুর। আসলে বাউরিয়া বা ডোম জাতির লোকেরা রাজা প্রতাপরুদ্ররও আগের সময় থেকে ধর্মদেবকে বিষ্ণুভাবে পূজা করত। হারুদা, গাড়ি থামাও। মন্দিরের দ্বার খোলা আছে, মনে হয় পুজো হচ্ছে। চলো না একবার দর্শন করে নিই। ওরা মন্দিরের দিকে এগিয়ে যায়। সুউচ্চ চূড়ার উপর বসে বিষ্ণুর কূর্ম অবতার। দেওয়ালের ফলকে লেখা, ওং সিদ্ধদেব সিদ্ধধর্ম বরেণ্যস্য ধীমহি বর্গদেব ধিয়ো ইয়ো ন সিদ্ধধর্ম প্রচোদয়াৎ। মন্দিরের নিচের সিঁড়ি ছুঁয়ে প্রণাম করে প্রায় 30 ধাপ সিঁড়ি পেরিয়ে ওরা পৌঁছয় সরু এক বারান্দায়। এরপরেই মন্দিরের গর্ভগৃহ। পুরোহিত ওদের দিকে পিছন করে পূজা করছেন। বিষ্ণু মূর্তি দেখে ওরা কিন্তু অবাক হয়ে যায়। এখানে বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং নন, বরং দ্বিভুজ মূর্তি। বাউরি জাতির গায়ত্রী ও ইষ্টধ্যানে পূজিত এই দ্বিভুজ বিষ্ণুমূর্তি আসলে দ্বিভুজ ধর্মদেব। ওদের গলার স্বরে পুরোহিত ফিরে তাকান, ইশারায় ওদের ভিতরে ডাকেন। কপালে নিম চন্দনের টিকা এঁকে দিয়ে বলেন, হ্যাঁ, ধর্মরাজ এখানে দ্বিভুজ বিষ্ণুরূপেই পূজিত। অতনুর চোখ চলে যায় মেঝের শ্বেত পাথরের ব্লকগুলোর দিকে। সেখানে বিভিন্ন ব্লকে লেখা গীতা, গঙ্গা, সাবিত্রী ইত্যাদি ইত্যাদি। ওর চোখ অনুসরণ করে পুরোহিত জনার্দন বাণুজ্যে বললেন, বুদ্ধ গীতার 18টি নাম আছে। ইত্যেতানি জপে নিতং নর নিশ্চল মানসং, অর্থাৎ এই নাম কয়টি যদি রোজ স্থির একাগ্র চিত্তে জপ করা যায় তবে লভন্তে পরমং পদম, অর্থাৎ প্রভুর পরম পদ লাভ হয়। সাদা রঙের বিশাল প্রাসাদটা দেখলে চোখ জুড়িয়ে যায়। প্রাসাদের বর্তমান বাসিন্দা বলতে শোভনবাবুর বাবা ধীরেন্দ্রনাথ এবং মা কুসুমবালা দেশের বাড়িতেই থেকে গেছেন। ছেলের সঙ্গে কলকাতা যাননি। অকৃতদার সত্যেন্দ্র কাকা বা ছোট কাকা এবং মেজ কাকা অমরেন্দ্রনাথ, কাকিমা মাধুরী, তাদের ছেলে মেয়ে পল্লব এবং পল্লবী। পল্লবীর বিয়ে হয়েছে বর্ধমানের গলসিতে ব্যবসায়ী শশাঙ্ক বোসের পুত্র শিবেন বোসের সঙ্গে। ওদের বেশ কয়েকটা ফ্লাওয়ার মিল আছে। পল্লবের স্ত্রীর নাম অস্মিতা সেন। ওদের যমজ ছেলে মেয়ে পুষ্কর আর পায়েলের বয়স এখন 11। এই পরিবারের একটা ছোট ব্যবসা আছে ট্রান্সপোর্টে। সেই ব্যবসার এবং পরিবারের সামগ্রিক সুপারভাইজার হিসাবে এই বাড়িতেই থাকেন ম্যানেজার সুদীপ্ত রায় এবং তাঁর পুত্র শৈবাল। এছাড়া আছে গৃহসহায়ক প্রবীণ মানুষ গণেশ, রান্নার সহায়তার জন্য আছে আন্নাকালী, বাগানের দেখাশোনার জন্য মালিক গুরুচরণ বেহারা এবং তার ছেলে যোগীরাজ। 2জন পুরোহিত আছেন, সনাতন বাউরি ও জগন্নাথ চক্রবর্তী। বিশাল আকৃতির বৈঠকখানায় কড়ি বর্গা থেকে ঝুলছে মান্ধাতার আমলের লম্বা রডের পাখা। ঘরের ঠিক মাঝখানে শ্বেতপাথরের সেন্টার টেবিল এবং তাকে ঘিরে কিছু কাঠের চেয়ার। দরজা দিয়ে ঢুকলেই প্রথম বাঁ হাতে পরস্পর 3টে সুউচ্চ বইয়ের আলমারি। পুরো ঘরের দেওয়ালের গা জুড়ে প্রমাণ সাইজের প্রচুর অয়েল পেন্টিং, প্রত্যেকটাই ঘোষ বংশের পূর্বপুরুষদের ধারাবাহিক ছবি। অন্য এক পাশ 2টো দেওয়াল আলমারি অভিজাত পেয়ালা, পিরিচ ইত্যাদিতে সুসজ্জিত। দেওয়াল বরাবর পুরো ঘর জুড়েই কাঠের অভিজাত সোফা। ধীরেন্দ্রনাথ বৈঠকখানায় বসে 3টি কৌতূহলী কিশোর কিশোরী আর একজন বিচক্ষণ পুলিশ অফিসারের কৌতূহল নিরসন করছেন। আমরা গোপভূমি ঢেকুরগড়ের বিদ্রোহী বীর সামন্ত চণ্ডীর উপাসক রাজা ঈশ্বর বা ইছাই ঘোষের বংশধর।
পূর্বপুরুষের মুখে মুখে প্রচলিত আছে, নাকি ধর্মদেবের অভিশাপে অজয়ের তীরে কাঁদুনিডাঙ্গায় কর্ণসেন এবং রঞ্জাবতীর পুত্র লাউ সেনের হাতে বীরের মৃত্যু হয়? তার স্ত্রী ভগবতী, পুত্র অনন্ত এবং দেওর মহেশ্বরকে নিয়ে কিছুদিন আশ্রয় নিয়েছিলেন গড় জঙ্গলে। সঙ্গে ছিল প্রচুর ধনরাশি। সম্ভবত সেই ধনরাশির কিছুটা ব্যয়ে ঢেকুরের আরেক সামন্ত রাজা মহানন্দকে দলে টেনে ওরা আবার পুনরুদ্ধার করেন ঢেকুরগড়ের রাজ্যপাট। এর পরের ইতিহাস আমি সঠিক জানি না। লাউসেনের পুত্র চিত্রসেনের মৃত্যুর পরে এই কর্ণগড় বা বর্তমানে এই ময়নাগড়ে আমাদের পূর্বপুরুষ কিভাবে এসে সাম্রাজ্য তৈরি করে তা আমার জানা নেই। তবে শুনেছি ময়নাগড়ের রাজা বাহুবলীন্দ্র বংশের কালিন্দিরামের সঙ্গে সখ্য হয়েছিল আমাদের কোনো পূর্বপুরুষের। উৎকল রাজ হরিচন্দনের থেকে এই উপাধি পেয়েছিলেন কালিন্দী নামের উত্তর পুরুষ গোবর্ধন সামন্ত। বংশ পরম্পরায় সেই উপাধি চলে আসছে। আচ্ছা, ইছাই দাদু তো মা চণ্ডীর উপাসক ছিলেন, অথচ এখানে তো আসার পথে দেখলাম নানা রূপে ধর্মদেবের পূজা হচ্ছে। না না, এমন নয়। আসার পথে দেখে থাকবে সুউচ্চ এক রেখা দেউল, ওর ভেতরে পূজিত হন দেবী ভগবতী। বৌদ্ধ প্রভাবে নির্মিত অবলোকিতেশ্বরের মন্দির এবং মহাবীরের মন্দিরও আছে এখানে। শনিবারের সপ্তমী সম্মুখে বারবেলা, আজই রনে যেও না রে ইছাই গোয়ালা। বহুবার বাধা দেওয়া সত্ত্বেও শনিবারের বারবেলায় যুদ্ধক্ষেত্রে যাত্রা করেছিলেন ইছাই ঘোষ। গল্পকথায় লোকমুখে প্রচলিত যে ধর্মদেবের অভিশাপ থেকে মা দুর্গাও রক্ষা করতে পারেননি তাকে। মা দুর্গা তাই নাকি ওর মৃত্যুতে অজয়ের তীরে কেঁদে কেঁদে ঘুরেছিলেন। তাই সেই থেকেই ওই জায়গার নাম হয় কাঁদুনে ডাঙ্গা। তাই ওর বংশধরেরা মনে করেন ধর্মদেবকে তুষ্ট রাখা জরুরি। সেইভাবে ক্রমশ আমাদের বংশের ধর্মদেবের পুজো শুরু হয়। যদিও এগুলো লোককথা, তোমরা আধুনিক ছেলে মেয়ে বিশ্বাস নাও করতে পারো। আচ্ছা কাকাবাবু, শোভনদার মুখে শুনেছি বংশানুক্রমে আপনাদের মধ্যে একটা গুপ্তধনের গল্প প্রচলিত আছে। বখতিয়ার খিলজির অতর্কিত আক্রমণে দিশেহারা লক্ষণ সেন পলায়নের সময় সাময়িক আশ্রয় নিয়েছিলেন কাঁকসার গড় জঙ্গলে। সঙ্গে ছিল বেশ কিছু ধনরাশি। সেই ধনরাশি হয় গড় জঙ্গলে অথবা দেউলের ভেতরে কোথাও লুকিয়ে রেখেছিলেন। সেই সময় দেউলে ছিল দেবী ভগবতীর মূর্তি। ঠাকুরদার কাছে শুনেছি স্বপ্নাদেশ পেয়ে জঙ্গলের ভেতরে শ্যামরূপার এই মন্দিরটি গড়ে তোলেন লক্ষণ সেন। এই মন্দিরে সিদ্ধিলাভের আশায় কাপালিকরা আসতেন। তারা নরবলির প্রচলন করেছিলেন। এটাও গল্পে শোনা যে লক্ষণ সেনের সভাকবি জয়দেব এক কাপালিককে দেবীর শ্যামরূপ দর্শন করান। সেই থেকে বন্ধ হয় নরবলি, আর মায়ের নাম হয় শ্যামরূপা। লক্ষণ সেন গৌড়ে ফিরে যাবার সময় ইছাই ঘোষকে দিয়ে যান মন্দিরের দায়িত্ব। শুনেছি উনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। উনি ষোড়শ উপাচারে শুরু করেন দুর্গাপূজা, কিন্তু শনিবার সপ্তমী আর অষ্টমীর সন্ধিক্ষণে পরবর্তীকালে আসল শ্যামরূপা মূর্তিটিও যে তিনি কোথায় সরিয়ে বারবেলায় যুদ্ধে গিয়ে পরাস্ত ও নিহত হলেন কে জানে। এবার এই লক্ষণ সেন এবং ইছাই ঘোষের ধনসম্পদ, দেউলের আসল ভগবতী এবং শ্যামরূপার মূর্তি, এগুলো মনে করা হয় আমাদের কোনো পূর্বপুরুষ হয় কাঁকসায় নয় ময়নাগড়ে কোথাও লুকিয়ে রেখেছে। এই গুপ্তধনের গল্প বংশানুক্রমে চলে আসছে আমাদের পরিবারে। ঘরটায় একটা মাত্র জানলা।
পাল্লা খুললে আকাশ দেখা যায় ঠিকই, কিন্তু অনেকটা উঁচুতে থাকা এই ঘর থেকে নিচে মাটি দেখা যায় না। গ্রিলের ফাঁক গলে হাত বার করা যায় কেবল। একমাত্র দরজাটার নিচে একটা ছোট পাল্লা আছে। 3 দিন হলো ওদের এই ঘরে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু সেখান দিয়ে দুবেলা খাবার আর জল ঢুকিয়ে দেয় কেউ। একবারের জন্যেও কেউ ওদের সঙ্গে দেখা করেনি। আজও খাবারের 2টো থালা নিচ দিয়ে ঠেলে দিয়েছে, সঙ্গে একটা জলের বোতল। যখন খাবার দেয় তখন একটা গম্ভীর স্বর পুরনো থালাবাটি চেয়ে নেয়। প্রিয়া আর ঘন্টু বুঝতেই পারেনি তারা যে ডিকিতে লুকিয়ে আছে সেটা ওরা বুঝে ফেলেছে। প্রথমে না হলেও একবার একটা ধাবায় খেতে থেমেছিল লোক দুটো। ওরা যখন ডিকিটা একটু ফাঁক করে দেখেছিল, অথবা যখন হাসপাতালে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, সেই সময়ে ওরা বুঝেছিল ডিকিতে কেউ আছে। এই এলাকায় এসে গাড়ি দাঁড় করানোর পর একটা লোক এসে আগ্নেয়াস্ত্র হাতে ডিকি খুলে দাঁড়িয়েছিল। তারপর থেকে এই ঘরেই ওরা বন্দী। প্রিয়া জানলার কাছে এসে দাঁড়ায়। এখান থেকে কিভাবে মুক্তি পাবে সেটা কিছুতেই ওর মাথায় আসে না। ঝোঁকের মাথায় যে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, এখন হাড়ে হাড়ে ওরা টের পাচ্ছে। ও মানসিকভাবে যথেষ্ট শক্ত হলেও ঘন্টু যখন তখন কেঁদে ভাসাচ্ছে। বিশেষ করে ছেলেটার যে মা নেই, বাবার কাছে যাবে বলে খালি কাঁদে। প্রিয়া ভাবে ওর মা বাবা দুজনেই হয়তো নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছে। জানলার গায়ে নিম গাছের একটা ডাল হেলে এসেছে, একটা ঘুড়ি লটকে আছে সেই ডালে। প্রিয়া কোনো রকমে গ্রিলের মধ্যে থেকে হাত বাড়িয়ে ঘুড়িটাকে ধরার চেষ্টা করে। ঘরে রাখা একটা নিচু টুল ঘন্টুকে নিয়ে এসে জানলার নিচে রাখতে বলে। টুলে দাঁড়িয়ে একটু চেষ্টা করতেই সে ঘুড়ির নাগাল পায়। ঘেমে নে কসরত করে সুতোর প্যাঁচ ছাড়িয়ে ঘুড়ির এক কোণা হাতে আনতে পারে। ঘন্টুকে খাবার একটা থালা নিয়ে আসতে বলে। ঘুড়িটাকে গ্রিলের গায়ে চেপে ধরেও। আঙুলে ডাল মাখিয়ে ঘুড়ির সাদা কাগজের উপর লেখে হেল্প, উইন্ডো, নিম ট্রি। গাজরের টুকরোটা চেপে ওর রস দিয়ে লেখাটা আরেকটু রঙিন করে দেয়। এবার আলতো করে ছেড়ে দেয় ওটাকে। দুলতে দুলতে ওটা নিচে নামতে থাকে। অতন ওরা 3 জন, শৈবাল, পুষ্কর, পায়েল আর শ্রীপর্ণা ক্রমশ ঘুরে দেখছে মন্দিরগুলো। ক্রমে এসে পৌঁছেছে ধর্ম ঠাকুরের মন্দিরে। এই মন্দিরটি প্রাসাদের সংলগ্ন অংশে অবস্থিত। মন্দিরের লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে একটি অশ্বত্থ গাছ মন্দিরের ভেতর থেকে চূড়া ছাড়িয়ে উঠে গিয়ে ডালপালা বিস্তার করেছে। গাছটিকে ঘিরে তৈরি হয়েছে শ্বেতপাথরের বেদি, আর চূড়া সেইভাবেই ফাঁক রেখে বানানো হয়েছে যে গাছের বিস্তার কোনোভাবে যেন বাধাপ্রাপ্ত না হয়। বেদির উপরে একটি শিলার আকারে অধিষ্ঠিত রয়েছেন ধর্মদেব। শিলার ওপরে কেবল 2টি চোখ এঁকে রাখা রয়েছে। প্রবেশদ্বারের শীর্ষে একটি ফলকে লেখা আছে বন্দে পরাৎপর ব্রহ্ম, অনাদি অনন্ত ধর্ম, বিশ্ববীজ অখিল আধান, সূক্ষ্ম শূন্য সনাতন, নির্বিকার নিরঞ্জন, নিত্যানন্দ নির্গুণ নিধান। ভালো করে খেয়াল করলে দেখা যায় বেদির উপরে একটি চওড়া ঘোটক বা ঘোড়ার মূর্তি। ধর্মদেবের শিলাটি ঘোড়ার পিঠের উপর একটা ডিম্বাকার অবনত স্থান তৈরি করে তাতে স্থাপিত রয়েছে। ঘোড়াটি সোজা দেওয়ালের দিকে তাকিয়ে রয়েছে। বেদির উপর ঘোড়ার সামনে পাথর কুঁদে 2টি খড়মের আকার দেওয়া আছে, আর খড়ম জোড়ার মধ্যিখানে রয়েছে পাথরের শ্বেতপদ্ম। ঘোড়াটিকে ঘিরে ছড়িয়ে ছিটিয়ে আরও কিছু সাদা ফুলের আকার রয়েছে। গাছের একেবারে গোড়ার কাছে
ঘোড়ার দুই পাশে দুটি লাল ফুল। এখানে পূজা চলছে। পুরোহিত চামর দুলিয়ে আরতি করছেন। উনি সনাতন বাউরি, এই মন্দিরের পুরোহিত। সবাই চুপ করে দাঁড়িয়ে আরতি দেখতে থাকে। তবে অতনুর চোখ যায় বেদির গায়ে কালো হরফে খোদাই করা ওই 4টি লাইনের দিকে। একটা অক্ষরও বুঝতে পারে না ও। ভাষাটা যে কি সেটাই ধরতে পারে না। ওরা আরতি শেষে মন্দির থেকে বেরিয়ে আসে। বলাকা কৌতূহল চাপতে না পেরে প্রশ্ন করে ফেলে, আচ্ছা, অব্রাহ্মণ পুরোহিত আমি প্রথম দেখলাম। না মানে বাড়িতে তো আমরা নিজেদের মতোই পুজো করে নিই, সেখানে এসব প্রশ্ন থাকে না, কিন্তু মন্দিরের পুজোতে। বলাকা কথাটা শেষ করে না। শৈবাল ইতিহাস অনার্সের ছাত্র। সে একটু হেসে বলে, বহু দেব বহু মঠ না হয় কথন, নীচ জাতি গৃহে দেখো ধর্ম সনাতন। বৌদ্ধ ধর্ম বৌদ্ধ চর্চা করিতে নির্মূল, এতাদৃশ অনুষ্ঠান করে সাধুকুল। সেই সময়টা ছিল একটা সন্ধিক্ষণ। জাতিদ্বন্দ্ব তখন চরমে। নিম্নবর্ণ বলে যাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল, প্রভু বুদ্ধর মতাবলম্বীরা তাদের কাছে টেনে নিয়েছিলেন। ফলে অন্তজনের মধ্যে বৌদ্ধ ধর্ম গ্রহণের একটা প্রবণতা খুব বেড়ে গিয়েছিল। সেটা বন্ধ করতেই মনে করা হয় ধর্মদেবের পূজা প্রচলন করা হয়, এবং এই পূজা প্রধানত বাগদি, বাউরি, হাড়ি, ডোম এইসব সম্প্রদায়ের লোকেরাই বেশি করে থাকেন। নিত্য পূজা হলেও বুদ্ধ পূর্ণিমার দিনেই প্রধানত ধুমধাম করে ধর্ম ঠাকুরের পূজা আয়োজন হয়। ঘোড়া তার বাহন, সাদা ফুল তার প্রিয়, আর তার আসল প্রতীক খড়ম। আজ খেলার শুরুতেই ঠিক হয়েছিল ব্যাটসম্যানের শটে বল সীমানা ছাড়িয়ে দূরে পড়লে ব্যাটারকেই সেটা আনতে হবে। অগত্যা লোপ্পা ফুলটসে দুরন্ত শট মাঠের সীমানা প্রাচীর পেরিয়ে পরিত্যক্ত গোরস্থানের মধ্যেই সম্ভবত অন্তরীণ হয়েছে। গোধূলির ছায়া এমনিতেই বিকেলের আলোকে গিলে ফেলতে শুরু করেছে। চিন্টু বলটা কুড়োতে মাঠের গেট পেরিয়ে বাইরে আসে। আশঙ্কা মতোই মাঠ আর গোরস্থানের পাঁচিলের মধ্যের সেই রাস্তার কোথাও বলটা চোখে পড়ল না। ভয়ে ভয়ে গোরস্থানের আধভাঙা ফটক দিয়ে সে ভিতরে প্রবেশ করে। সার দিয়ে সেখানে সমাধি রয়েছে, যেখানে সেখানে রয়েছে আগাছার ঝোপ। এর মধ্যে থেকে ক্রিকেট বল খুঁজে বার করা বেশ কঠিন। সে ব্যাট দিয়ে ঝোপ সরিয়ে সরিয়ে বলটা খুঁজতে থাকে। চলতে চলতে ক্রমশ সে চলে এসেছে কবরস্থানের অপর প্রান্তে। হাতে চাঁদ পাওয়ার মতোই হঠাৎ করেই যেন বলটা চোখে পড়ে গেল। পাঁচিলের গা ঘেঁষে পড়ে আছে সেটা, কিন্তু ওটা কুড়িয়ে নিতে গিয়েই চোখে পড়ে সাদা ঘুড়িটা। বলের পাশেই ঝোপের গাছপালার মধ্যে লটকে আছে। বলের সঙ্গে ও ঘুড়িটাকেও কুড়িয়ে নেয়। বল হাতে নিয়ে আর ঘুড়ি বগল দাবা করে ও মাঠে ফিরে আসে। সত্যেন্দ্রনাথের ঘরটা নিয়ে অতনুর 16 আনা কৌতূহল। অনেকক্ষণ থেকেই উসখুস করছিল এই ঘরে আসার জন্য। দক্ষিণের জানলার পাশে বিশাল কাঠের পালঙ্ক, পাশেই আরেকটা জানলার সামনে শ্বেতপাথরের টেবিল আর কাঠের চেয়ার। টেবিলে সত্যেন্দ্রনাথের ডায়েরি, পেন স্ট্যান্ড, রাইটিং প্যাড, কম্পাস আর একটা শিশিতে কিছু ওষুধ রাখা। পালঙ্কের নিচে রাখা ঘরে পরার চটি জোড়া। দেওয়ালের একপাশে আলনায় পোশাক সাজানো আছে। জুতোর ব্যাপারে সত্যেন্দ্রনাথ বেশ শৌখিন। থরে থরে 5 জোড়া জুতো সাজানো আছে আলনার নিচের তাকে। বাড়ির উপাসনা গৃহটি একেবারে ফাঁকা। পূর্ব দিকে কেবল একটি জানলা রয়েছে। ঘরের মেঝেতে গালিচা বিছানো আছে। ঘরে কোনো ঠাকুর দেবতার ছবি বা মূর্তি নেই। এখানে শান্ত হয়ে একান্তে প্রধানত ধ্যান, যোগাসন, ব্যায়াম ইত্যাদির অনুশীলন করার ব্যবস্থা রয়েছে। শারীরিক কসরতের বেশ কিছু সরঞ্জামও
এখানে রাখা রয়েছে। কার্পেটের উপর জায়গায় জায়গায় ম্যাট পাতা রয়েছে। অতনু ঘুরে ঘুরে ঘরটাকে দেখতে থাকে। কার্পেটটা নিয়ে ওর কৌতূহল একটু বেশি। সময় নিয়ে ম্যাটগুলোর অ্যালাইনমেন্ট দেখছে। সঙ্গে রয়েছে বাড়ির বহুদিনের গৃহসহায়ক প্রবীণ গণেশদা, জয়ন্ত, বলাকা, পুষ্কর, পায়েল আর শ্রীপর্ণা। পল্লব আর অস্মিতা দুজনেই তমলুকের বীরাঙ্গনা প্রীতিলতা কলেজের অঙ্কের অধ্যাপক। ওরা দুজনেই বেরিয়ে গিয়েছেন কলেজের উদ্দেশ্যে। গণেশদা, বলছি এই ঘরটা পরিষ্কার করো কিভাবে? বাবু, হাওয়া মেশিন আছে, ও দিয়ে খুব সুন্দর এই গলিচা ম্যাটগুলো পরিষ্কার হয়ে যায়। হাওয়া মেশিন? ও আচ্ছা আচ্ছা, ওই ভ্যাকিউম ক্লিনার তো। হ্যাঁ হ্যাঁ, ওই দিয়ে এই কার্পেট, ম্যাট এগুলো পরিষ্কার করা বেশ সুবিধাজনক। কিন্তু তুমি গণেশদা কার্পেটের একেবারে দেয়ালের গায়ে লেগে থাকা অংশের ফাঁকগুলো অতটা পরিষ্কার করতে পারো না, তাই না? আর বলো না দাদা, ওর জন্য একটা ছোট চ্যাপটা পাইপের মতো ছিল, কিন্তু সেটা পাচ্ছি না খুঁজে। তাই কিছুদিন হলো ফাঁকগুলো আর পরিষ্কার করা হচ্ছে না। খুব ভালো করেছো দাদা, খুব উপকার হয়েছে। শ্রীপর্ণাদি, দেখো একবার দেয়ালের দিকে। দুটো কার্পেটের সংযোগস্থল ঠিক জানলার কাছটাতে। রিসেন্টলি সেই জায়গা দিয়ে দুই সাইডের কার্পেটই আংশিক মোড়ানো হয়েছিল। সেই সময় দেয়ালের গায়ে কার্পেটের দেয়ালের দিকের প্রান্তে থেকে যাওয়া ধুলোয় দেয়ালে একটা ওই অর্ধচন্দ্রাকৃতি দাগ তৈরি হয়েছে। এটা কয়েকদিনের মধ্যেই হয়েছে, কারণ কিছুদিন আগেও গণেশদা ওই জায়গাগুলো পরিষ্কার করতে পারতেন। আচ্ছা গণেশদা, একটু ভেবে বলো তো, এই বাড়িতে কারোর খাওয়া কি একটু বেড়ে গেছে? মানে দিন দশেকের বেশি হলো এমন কিছু কি হয়েছে? তুমি কিভাবে জানলে গো দাদাবাবু? সত্যি শৈবাল দাদাবাবুর খাওয়া বেড়েছে বিলক্ষণ। তবে খাওয়ায় নজর দিতে নেই গো দাদা। দাদাবাবুর দুই বন্ধুও তো এসে এখানে ছিলেন কয়েকদিন। গণেশ, জয়ন্ত, এই বলাকা, পুষ্কর, পায়েল, সবাই এসো তো। ধরাধরি করে কার্পেট দুটো কিছুটা গুটিয়ে ফেলি। যথেষ্ট ভারী কার্পেট দুটো। ঘেমে নিয়ে বেশ পরিশ্রমে কার্পেট দুটো দুদিকে কিছুটা ভাঁজ করতে পারে ওরা। নিচের মেঝেটা পাথরের ব্লক দিয়ে তৈরি, অনেকটা দাবার ছকের মতো, একটা সাদা একটা কালো। দীর্ঘদিন কার্পেট না তোলায় সাদা পাথরগুলোর গায়ে হালকা ধুলোর আস্তরণ পড়ে গেছে। দেখো দিদি, চারটে ব্লক একটু খেয়াল করো। ওই সাদা ব্লক দুটো অন্যান্য ব্লকের তুলনায় অপেক্ষাকৃত পরিষ্কার বলে মনে হচ্ছে না, তাই না? কালো ব্লকের ক্ষেত্রে এটা বোঝার উপায় নেই। এই ব্লক চারটে আমার কিন্তু পাথরের বলে মনেই হচ্ছে না গো। তুমি দেখো ভালো করে দিদি, এই ব্লকগুলো ইদানিংকালে হয়তো নড়াচড়া হয়েছে, তাই চকচক করছে অন্যদের তুলনায়। একবার দেখো। আচ্ছা পুলকেশ বোস, নিতাই চন্দ্র নস্করকে আপনি তো নিশ্চয়ই চেনেন। ও আমাদের সার্ভে টিমের স্টাফ। আপনি এবং সত্যেন্দ্রনাথ ঘোষ এএসআই এর একই টিমে আছেন। গড় জঙ্গলের এক্সকাভেশন ওয়ার্কগুলোর প্রত্যেকটাতেই আপনারা তিনজনই ছিলেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইবার খনন কার্যের সময় আপনারা তিনজনেই একই রকমের জ্বরে আক্রান্ত হয়েছিলেন? জ্বরে তিনজনেই পড়েছিলাম, তবে একই জীবাণু কিনা সেটা জানি না, কারণ আমরা তিনজনেই যে যার মতো বাড়ি ফিরে আসি সাইট থেকে। কাজ আপাতত বন্ধ আছে, আর আমি মেডিকেল লিভে আছি। একেবারেই না, নিতাই আপনাদেরই একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিলের সংলগ্ন ফাঁকা বাড়িতে ঘাঁটি গেড়েছিল। নিয়মিত তার সঙ্গে আপনার কথোপকথন চলেছে, কল রেকর্ড সেই রকমই বলছে। পুলিশ এত কথা জানল কি করে? সেই ভেবেই চমকিত এবং বিভ্রান্ত বোধ করে পুলকেশ। ও অসুস্থ, তাই খোঁজ খবর নিয়েছি ফোন করে। আর তাই কলকাতার বেহালা চৌরাস্তার বাসিন্দাকে আপনি থাকার জায়গা দিয়েছিলেন গলসিট ফ্লাওয়ার মিলে। সেটাও দুজন এমন লোকের সঙ্গে যাদের ক্রিমিনাল রেকর্ড আছে। ব্রিলিয়েন্ট। এবার খননের সময় একটি দুষ্প্রাপ্য ফলও ফুটেছিল। খুব প্রাচীন কোনো ভাষায় বেশ কিছু লাইন লেখা ছিল।
আপনি সেটা চুপি চুপি সরিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু বাধা দেন সত্যেন্দ্রনাথ। এর আগেও এইরকম কাণ্ডের জন্য শোকজ খেয়েছিলেন আপনি। শশাঙ্কর আমলের এইরকম কোনো ধাঁধা লেখা ফলক ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা করে বিফল হয়েছিলেন। তাই ভয়ে তিনি দ্রুত ওটার প্রাপ্তি সংবাদ এবং ছবি পাঠিয়ে দেন হেড অফিসে। আপনি জানেন উনি প্রাচীন ভাষার পাঠোদ্ধারে বিশেষভাবে দক্ষ এবং ইতিপূর্বেও এরকম বেশ কিছু পুরাতন লিপি ডিক্রিপ্ট করেছেন। ফলকটির মধ্যে যে লেখাগুলো ছিল, আপনার ধারণা হয়েছিল যে সেগুলোর ছবি তুলে নিয়ে পড়ে ফেলার চেষ্টা করছেন সত্যেন্দ্রনাথ। হয়তো কিছুটা বুঝতেও পেরেছেন, কারণ সত্যেন্দ্রনাথ মুখ ফসকে বলে ফেলেছিলেন এই লেখাটা অসম্পূর্ণ, এরকম আরও ফলক থাকা সম্ভব এবং ওটা গুপ্তধনের আংশিক সংকেত হতে পারে। আপনি আবার পল্লবীর কাকা শ্বশুর হওয়ার সুবাদে এটাও জানেন যে এই লক্ষণ সেন ইছাই ঘোষের গড় জঙ্গলের সঙ্গে পল্লবী বা সত্যেন্দ্রনাথের পারিবারিক ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর ইছাই ঘোষ, লক্ষণ সেনের লুকোনো ধনসম্পদ, শ্যামরূপার প্রাচীন মূর্তি, দেবী ভগবতীর মূর্তির হদিশ লুকিয়ে আছে হয় কাঁকসায়, নচেত ময়না চৌড়ায়। সেই সম্পদ খুঁজছে অনেকেই, কিন্তু এমনই এক সন্ধিক্ষণে অজানা জ্বরে একই সঙ্গে আক্রান্ত হলেন আপনি, নিতাই, সত্যেন্দ্রনাথ এবং কৈলাস। নিতাই হলো আপনার ছায়াসঙ্গী, যে যার বাড়ি ফিরে গেলেও নিতাইকে আপনি রেখে দিলেন আপনার ভাইয়ের একটা পুরনো পরিত্যক্ত ফ্লাওয়ার মিলের সঙ্গে থাকা বন্ধ হাভেলিতে। কি ঠিক বলছি তো? বিস্ময়ের ঘোর কাটতেই চায় না পুলকেশের। এসব কথা তো পুলিশের কোনোভাবেই জানা সম্ভব নয়। আমি একটা ফোন করতে পারি? পুলকেশ অনুমতি চান। হ্যাঁ, করুন। ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে নিতাইকে প্রথমে ফোন লাগান। ফোন বন্ধ জানান দেয়। এবার ফোন লাগান সুদীপ্তকে, এটাও বন্ধ। বন্ধ শৈবালের ফোনটাও। নিতাইয়ের সঙ্গে থাকা বিকাশ সামন্ত আর অনন্ত বাগদিকে ফোন করেও উনি ব্যর্থ হন। মাথার চুল চেপে ধরেন। এসব হচ্ছেটা কি? ঘরে ফিরে এসে ধপ করে চেয়ারে বসে পড়েন তিনি। কাউকেই পেলেন না তো? পাবেন না। একটা বাচ্চা মেয়ে আর ছোট ছেলের বুদ্ধির কাছে আপনাদের দুষ্টু বুদ্ধি পরাভূত হয়েছে। নিতাইকে এখানে রাখার উদ্দেশ্যই ছিল যে ও একটু সুস্থ হয়ে উঠলে রাত্রের অন্ধকারে নির্জন ওই জঙ্গলে খনন কার্য চালাবেন চুপি চুপি। তাতে যদি আরও কয়েকটা ফলক পাওয়া যায়, যাতে গুপ্তধনের ধাঁধা সম্পূর্ণ হয়ে ওঠে। সার্ভের কাজ শুরু হওয়ার আগেই এই চেষ্টাটা করা ছিল জরুরি। আবার পাঠোদ্ধারের জন্য দরকার ছিল সত্যেন্দ্রনাথকে। ওদিকে নার্সিংহোম থেকে ফিরে আসার পরই অপহরণ করা হলো সত্যেন্দ্রনাথকে। এদিকে আপনার ঠিক করা দুই ভাড়াটে ক্রিমিনাল রেকি করতে গেল কাঁকসার গড় জঙ্গলে। তখনই ওদের চোখে পড়ে গেল প্রিয়া আর ঘন্টু। ইতিমধ্যে সত্যেন্দ্র দাদুর কাছে এবারের খোঁড়াখড়ির গল্প শুনে ফেলেছে ওরা। সত্যেন্দ্রবাবু এই প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক বিষয়ে একেবারে গভীর জ্ঞান সম্পন্ন মানুষ। পৌরাণিক এবং ঐতিহাসিক বিষয়ে যে প্রিয়ার অসম্ভব পড়াশোনা, আগ্রহ এবং ন্যাক রয়েছে, সেটা উনি আগেই আবিষ্কার করেছিলেন। তাই নাতির এই বন্ধুটিকে তাঁর বেশ পছন্দ। ফলকের লেখাটা ছড়ার আকারে নিজের ভাষায় প্রিয়ার কানে কানে বলে দিলেন নিরুদ্দেশের ঠিক আগের দিন। হয়তো উনিও আশঙ্কা করেছিলেন কিছু, তাই যোগ্য লোকের কানেই দিয়ে রেখেছিলেন সেই ধাঁধা। এদিকে কাকতালীয়ভাবে ওদের স্কুল থেকে এক্সকারশনে যাওয়া ঠিক করলো ওই গড় জঙ্গলে। প্রিয়া তো হাতে চাঁদ পেল। সে ইতিমধ্যে সেই ধাঁধার মানে বের করে ফেলেছিল অনেকটাই। তাই সেই ধাঁধার নির্দেশ মেনে শ্যামরূপার মন্দিরের পদক্ষেপের মাপঝোঁক করছিল নিজের মতো করে। ওই দেখে বিকাশ আর অনন্তর মনে সন্দেহ জাগে। এদিকে ওরা যে লুকিয়ে প্রিয়ার কাজ দেখছে, বা ওই ঘিরে রাখা খোঁড়া জায়গায় ওরা নেমে আঁতিপাঁতি সব দেখছে, সেটা দেখে ফেলে প্রিয়ারা। প্রিয়ার ধারণা হয় সত্যেন্দ্রবাবুর কিডন্যাপের পিছনেও হয়তো এদেরই হাত আছে। আউট অফ ইম্পালস ওরা সিদ্ধান্ত নিয়ে নেয় গাড়ির ডিকিতে লুকিয়ে ওদের ফলো করে ওদের ডেরায় যাবে। তাতে যদি দাদুকে খুঁজে পাওয়া যায়, প্রচুর ডিটেকটিভ গল্প পড়ার বদহজম আর কি। এসব কি বলছেন? এসব ব্যাপারে আমাকে জড়াবেন না। জড়াবো না মানে? আপনি তো কিংপিন মশাই। বিকাশদের হাতে প্রিয়ারা বন্দী হয়েছে শুনে এবং
প্রিয়ার মন্দিরে পা মাপার গল্প শুনে আপনি বুঝে ফেললেন সত্যেন্দ্রবাবুর থেকে প্রিয়া নিশ্চিত কিছু জেনেছে। সত্যেন্দ্রর মতো একেও সঙ্গে রাখলে গুপ্তধন খোঁজা বেশ সহজ হবে, কিন্তু প্রিয়ার মতো মেয়েকে আটকে রাখাই আপনার কাল হলো। ওদের খুঁজতে খুঁজতে কলকাতার অত্যন্ত বিচক্ষণ পুলিশ অফিসার শ্রীপর্ণা আনঅফিসিয়ালি পৌঁছে গেল কাঁকসা এবং ময়নাগড়, সঙ্গে বিখ্যাত কিশোর ডিটেকটিভ ত্রয়ী। পুলিশ বিভিন্ন সূত্র ধরে পুরুষা গ্রামে হাজির হয়ে গেল, এমনকি হাসপাতালে বিকাশদের আনাগোনাও জেনে ফেলল। কিন্তু তাও সঠিক ঘাঁটিটা খুঁজে পাচ্ছিলাম না আমরা। আবার সেই প্রিয়ার চালেই চেকমেট হয়ে গেল সোজা। গাছের ডালে লটকে থাকা ঘড়ির সাহায্যের বার্তা পাঠিয়ে বামাল ধরিয়ে দিল আপনার 3 সহচরকে। তাই অবাক হবেন না একেবারে, প্রিয়াদের কাছে সব খবর নিয়ে এবং নিতাই, বিকাশ আর অনন্তর বয়ান রেকর্ড করে গত কয়েকদিন ধরে ওদের সঙ্গে আপনার কল লিস্ট দেখে এবং ওদের মোবাইল বাজেয়াপ্ত করে তাতে থাকা আপনার মেসেজ, হোয়াটসঅ্যাপ, অটো কল, অডিও সব শুনে তবে আপনার কাছে এসেছি। ওদের ফোনে সুদীপ্ত আর শৈবালের মেসেজ, কল রেকর্ডও পেয়েছি। বিকাশ আর অনন্ত যে শৈবালের বন্ধু সেজে ময়নাগড়ে ছিল এবং সত্যেন্দ্রবাবুর অপহরণে সাহায্য করেছে এবং সেই পরিকল্পনাও আপনার মস্তিষ্ক প্রসূত, সেও জানতে আমাদের বাকি নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সদ্য মুক্তি পেয়ে পুলিশের জিপে ময়নাগড়ে এসে উপস্থিত হয় প্রিয়া আর ঘন্টু। আমার ফোনে এই ছবিটা পাঠিয়েছিল দাদু। কানে কানে বাংলা তর্জমায় 5 বার ধাঁধাটা বলেছিল। আমরা ময়নাগড় থেকে কলকাতায় ফিরে আসার পরদিনই দাদু নিরুদ্দেশ হয়ে যায়। আমি বুঝতে পারি দাদু হয়তো এমন কিছু একটা আশঙ্কা করেই আমাকে তড়িঘড়ি করে ধাঁধাটা মুখস্থ করিয়ে দিয়েছিল, কারণ এই ভাষাটার পাঠোদ্ধার করা আমার কম্য ছিল না। দাদু, তুমি নিজের মুখেই ধাঁধার থেকে তৈরি করা ছড়াটা বলো। ওরা দাঁড়িয়ে আছে কাঁকসার ইছাই দেউলের আদলে তৈরি রেখা দেউলের সামনে। উপস্থিত আছে কৃষ্ণা, সুদেব, অতনু, জয়ন্ত, বলাকা, পল্লব, অস্মিতা, পুষ্কর, পায়েল, সত্যেন্দ্রনাথ, গণেশ, গুরুচরণ, যোগীরাজ, সনাতন এবং জগন্নাথ। শ্রীপর্ণাকে কলকাতা ফিরে যেতে হয়েছে। উপাসনা গৃহের কার্পেটের নিচের সুড়ঙ্গের রাস্তা খুঁজে বার করেছিল অতনু। সেই সুড়ঙ্গের মধ্যে একটা প্রশস্ত জায়গা থেকে উদ্ধার হন সত্যেন্দ্রনাথ। কালীদহের অনেক ঘাটের মধ্যে একটি হল রঙ্কিনী দেবীর ঘাট। তারই সিঁড়িতে লুকানো আছে সুড়ঙ্গের দ্বিতীয় মুখ। ময়নাগড়ের রাজপরিবারের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার জন্য, অথবা গোপনে পলায়নের জন্য, বা পরিবারের মেয়েদের ওই ঘাটে স্নানে যাওয়া আসাকে আড়াল রাখার জন্যই হয়তো এই সুড়ঙ্গ তৈরি হয়েছে। সুদীপ্ত আর শৈবাল বিপদ বুঝে এই সুড়ঙ্গের গোলকধাঁধায় একটা গুপ্ত স্থানে লুকিয়ে বসেছিল, কিন্তু পুলিশের স্নিফার ডগ এসে ওদের ঠিক টেনে বার করেছে এবং ওরা গ্রেফতার হয়েছে। ধাঁধায় ঢোকার আগে অতনু একটু সবাইকে বলুক সত্যেন্দ্রনাথ বাবুকে ও কিভাবে খুঁজে বের করেছে। তেমন কিছু নয়, গাড়ি যে ভোরবেলা দাদু চালাচ্ছিল না সেটা তো আমরা বুঝেই গিয়েছিলাম, কিন্তু আমি আরেকটা জিনিস আন্দাজ করেছিলাম যে দাদু আদৌ ওই গাড়িতেই ছিল না। এটা সবচেয়ে বড় প্রমাণ ছিল দাদুর জুতোর ডান পাটি। ওতে জুতোর ফিতে একটাই ফুল করে রাখা ছিল, কিন্তু লালবাজারের আইটি টিম দাদুর ফোন খুলে দিয়েছিল আমাদের। সেখানে দাদুর কয়েকটা ফুল বডির ছবি জুম করে আমি পরিষ্কার দেখি দাদু সর্বদা জুতোর ফিতে 3টে ফুল করেন। ধীরেন দাদুও তেমনই বললেন, অর্থাৎ দাদু নয়, জুতোর পাটিটা ফিতে বেঁধে অপহরণকারীরা ফেলে গেছে এখানে গাড়িটার সঙ্গেই। অপরাধীরা আমাদের দৃষ্টি বাইরের দিকে ঘোরাতে চায় বলে মনে হয়েছিল আমার। আরও যেটা দেখলাম, দাদু রোজকার রাতে খাওয়ার ওষুধগুলো একটা শিশিতে ভরে রাখে আগে থেকে। এটা আমি গণেশদার থেকেই জানতে পারি, কিন্তু সেই রাত্রের আলাদা করা ওষুধ শিশিতে পড়ে আছে ওভাবেই। রাত্রে দাদু গরম দুধ খায় রোজ। আমার ধারণা
কোনোভাবে ওই দুধেই শৈবালরা কড়া ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। ফলে দুধ খেয়ে দাদু একটু বই পড়ে তারপর ওষুধ খেয়ে শোয়। কিন্তু সেই দিন সেই সুযোগ আর পায়নি দাদু। আমার খুব ধারণা হলো বাইরে নিয়েই যাওয়া হয়নি দাদুকে। এই বিশাল প্রাসাদেরই কোথাও লুকিয়ে রেখে দাদুর থেকে কথা বার করার চেষ্টা চলছে। সেটা আরও স্পষ্ট হলো যখন গণেশদা এবং আন্নাদি দুজনেই জানালো যে দিনে রাত্রে শৈবালের যেন প্রায় দ্বিগুণ খাবার লাগছে। আসলে খাবারের কিছুটা যাচ্ছিল সুরঙ্গে দাদুর কাছে। ওরা প্রথম দিন অপহরণ করে উপাসনা গৃহ দিয়ে সুরঙ্গে ঢুকলেও বাকি দিনগুলো রঙ্কিনী দেবীর ঘাট দিয়েই সুরঙ্গে ঢুকত। আমাদের কোনো পূর্বপুরুষ গুপ্তধন লুকিয়ে রেখে যে ধাঁধার আকারে তার সন্ধানসূত্র লিখে রাখলেন, তাতে সমসাময়িক অক্ষর ব্যবহার না করে ইচ্ছে করে ব্যবহার করলেন ভারতের অন্যতম প্রাচীন ভাষার লিপি বা অক্ষর, যা ব্যবহার হতো রাজা অশোকের সময়, খ্রিস্টপূর্ব ৩য় থেকে ৪র্থ শতকে। বুদ্ধর প্রভাব এতে সুস্পষ্ট। ভাষা রইল বাংলা, কিন্তু হরফ হলো ব্রাহ্মী। এতে করে ধাঁধাটি একেবারেই সহজ পাঠ্য রইল না। এবার এই ধাঁধার সমাধানের জন্য শ্যামরূপা মন্দির চত্বরটা খুব জরুরি। এই তাম্র ফলকটি হয়তো বর্তমানে সেখানে ধ্বংসপ্রাপ্ত কোনো মন্দিরের গায়ে ছিল। খননের সময় মন্দিরের বিভিন্ন অংশের সঙ্গে ফলকটিও উঠে এসেছে। প্রিয়া, শ্যামরূপা মন্দিরের সঙ্গে এই ধাঁধার যোগসূত্রটা একটু বুঝিয়ে বলো তো। চৈতন্যনগরে আছিল রেখা দেউলা, সেথা হতে ৩ কোষ হবে পায়ে চলা। শ্যামরূপা স্থিত হয় ঈশ্বর গর্জনে, ধবলের পুত্র তাকে সবে রাজা মানে। আরও গেলে ডাইনে মহাকাল বিরাজে, সেথা হতে কয়েক পদ যজ্ঞকুণ্ড রাজে। সেথা হতে পূর্বে হেঁটে তেঁতুল বৃক্ষ পাবে। ময়নার খাকারা দেউলা হতে এভাবেই ডাইনে পায়ে হেঁটে পদ গুণে যেইখানে পৌঁছাবে সেইখানে প্রথম চাবিটি পাবে। চৈতন্যনগর মানে হচ্ছে পশ্চিম বর্ধমানের গৌরাঙ্গপুর। দেউলা বা দেউলের প্যাটার্নের মন্দির বিভিন্ন ধরনের হয়, যেমন রেখা দেউলের চূড়া হয় সুউচ্চ। আবার খাকার বা খাকারা দেউল অনেকটা আয়তক্ষেত্রাকার দালানের মতো, সঙ্গে সমান্তরাল ছাদ থাকে। এখানে রেখা দেউল বলতে ঈশ্বর ঘোষের দেউলের কথা বলা হয়েছে। সেখান ৩ কোষ বা কোষ মানে ৩,৩৫০ গজ বা ৩,০৬০ মিটার বা ২ মাইল গেলে শ্যামরূপা মন্দির। ইছাই বা ঈশ্বর, গর্জন বা ঘোষ অর্থাৎ ইছাই ঘোষ রক্ষণাবেক্ষণ করতেন এই শ্যামরূপা মন্দিরের। ধবল ঘোষের পুত্র ছিলেন ইছাই ঘোষ। তার জন্ম সম্ভবত বর্ধমানের ত্রিশটিগড় বা ঢেকুরে। এই ঢেকুরেরই রাজা ছিলেন তিনি। আমি সেদিন ওই শ্যামরূপা মন্দির থেকে ডান দিকে আংশিক উদ্ধার হওয়া মহাকাল মন্দির অবধি কত পা হয় গুনে গুনে যাচ্ছিলাম। সেটাই ওই গুন্ডারা এবং আমার বন্ধুরা দেখেছিল। মোট ৩২ পা ডাইনে গেলে মহাকাল, আরও ২২ পা গেলে যজ্ঞকুণ্ড এবং পূর্বে আরও ১৬ পা গেলে সুপ্রাচীন তেঁতুল গাছ, অর্থাৎ মোট ৭০ পা যেতে হবে। তাহলে আমরা এখান থেকে পা গোনা শুরু করব? না, এটা হচ্ছে রেখা ধরনের দেউল। সোজা তাকিয়ে দেখো, ওটাই হচ্ছে ময়না বা ময়নাগড়ের খাকারা দেউল, যেটা এখানকার শিব মন্দির। আমি সেখান থেকে পা মাপা শুরু করব। কলের সামনে প্রিয়া ক্রমশ পায়ে পায়ে খাকার দেউলের ডান দিকে গুনে গুনে এগিয়ে চলে। এদিকে অতনু সত্যেন্দ্র দাদুর পাশে দাঁড়িয়ে ব্রাহ্মী লিপির হরফ শিখতে থাকে। বেশ খানিকটা কসরত করে ও মোটামুটি মোবাইলের স্ক্রিনে আঙুল বুলিয়ে ব্রাহ্মী লিপির সঙ্গে বাংলা হরফের তুলনামূলক একটা ছবি তৈরি করে। এই সময়ে চোখে পড়ে প্রিয়া গিয়ে পৌঁছেছে বিষ্ণু মন্দিরের সামনে। কিন্তু ধাঁধা অনুসারে প্রথম চাবিটা মন্দিরের কোথায় পাবো? ধাঁধা তো এখানেই শেষ। যদি আমি ভুল না হই তবে আমি বার করতে পারবো যে কোথায় চাবি আছে। অতনুর চোখ দুটো উজ্জ্বল লাগে। মন্দিরের মেঝের দিকে নির্দেশ করে ও বলে, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী
অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি। গীতার এই 18টা নাম মেঝের এক একটা পাথরের ব্লকে এক একটি করে লেখা, কিন্তু খেয়াল করে দেখো 16 নম্বর নামটি পরানন্দার জায়গায় লেখা পরনিন্দা। যে নাম পাঠে বা শ্রবণে আনন্দ হয় তাই পরানন্দা। আমার ধারণা এটা ইচ্ছাকৃত ভুল। এই ব্লকটার নিচেই চাবি মিলবে। ধাঁধার বাকি অংশ তো পাওয়া যায়নি, এই চাবিটা উদ্ধার হয়ে লাভ হলো কি? আমার মনে হয় একটা সম্ভাবনা এক্সপ্লোর করা যেতে পারে। সবাই আমার সঙ্গে এসো। দ্রুত পায়ে ও এগিয়ে যায় ধর্মদেবের মন্দিরের দিকে। ওকে অনুসরণ করে বাকিরাও সেখানে এসে পৌঁছায়। অতনুর আঙুল বেদির গায়ের দুর্বোধ্য 4 লাইন লেখার দিকে নির্দেশ করে। ওই দেখো সবাই, ব্রাহ্মীর মতোই কোনো এক দুর্বোধ্য হরফে লেখা হয়েছে ওগুলো। হতেই পারে গড় জঙ্গলের সেই ধাঁধার অন্তিম পর্ব এসে শেষ হয়েছে ধর্ম ঠাকুরের পদতলে। ব্রাভো ব্রাভো অতনু, ব্রাভো। ব্রাহ্মীর বদলে এখানে ব্যবহার হয়েছে আরেক প্রাচীন ভাষা, খরষ্ঠীর হরফ। সত্যেন্দ্রনাথ ঝুঁকে পড়ে খুঁটিয়ে পড়তে থাকেন। খুব ছোট 4 লাইনের ধাঁধা, বলছি শোনো। ঘটক চায় খড়ম পানে, খড়ম ছোঁয়ে ফুল, শ্বেতের মাঝে রক্ত মানে শুধুই মনের ভুল। এটা পড়তে পারলাম, কিন্তু কি বলতে চাইছে অতনু নয়তো প্রিয়া বলুক। তার আগে দাদু, আমায় এই খরষ্ঠী স্ক্রিপ্ট একটু বলো প্লিজ। কিছু সময়ের কসরতে শেষ অবধি ফোনের নোটপ্যাডে ফুটে ওঠে, ঘোড়ার মাথা সোজা রয়েছে, খড়মের দিকে চেয়ে নেই। ইতিমধ্যে প্রিয়া বেদির সামনে রাখা গঙ্গা জলে হাত ধুয়ে নেয়। অতনু, পলক কাকা, সবাই হেল্প করবে, এসো আমাকে। ঘোড়ার মাথা ধরে সবাই মিলে ঠেলে কিছু একটা ব্যবস্থা করার জন্য। খুব একটা জোর লাগলো না। মাথাটা 90 ডিগ্রি ঘুরে খড়মের দিকে চেয়ে আছে এমনটা হয়ে গেল। দেখো, খড়ম দুটো শ্বেতপদ্মের থেকে কিছুটা ব্যবধানে আছে। চলো ঠেলে ফুলের গায়ে ছুঁয়ে দিই। প্রিয়ারা আবার চেষ্টা করে ঠেলতেই খড়ম জোড়া ছুঁয়ে ফেলল পদ্মের পাপড়ি। ধর্মদেবের সাদা ফুল প্রিয়, এই বেমানান দুটো লাল ফুল সরিয়ে দিতে হবে দৃষ্টির আড়ালে। দেখি, এই শেষ চেষ্টা করে দেখি। প্রিয়ার কথা মতো লাল ফুল দুটোকে ওরা ঠেলতে থাকে বেদির পিছনে। একটা কড়াত শব্দে বেদির সামনে খুলে যায় একটা ঢাকনা। সেখানে দেখা যায় চাবির একটা বড় গর্ত। তার মানে সব সম্পদ এতকাল বন্দি হয়ে আছে ধর্মদেবের কাছে। ধর্মদেবের উদ্দেশ্যে সবাই হাত জোড় করে বলো, এক ব্রহ্ম সনাতন, নিরাকার নিরঞ্জন, নির্গুণ নিদান শূন্যতরে, জীবজন্তু চরাচর, নগনাগ লোকাপর, যত কিছু তোমার সৃজন, তোমার মহিমা শেষ, ভববিধি ঋষিকেশ, সনক সনন্দ সনাতন। এই কাহিনীর ঐতিহাসিক প্রেক্ষাপটের বেশ কিছু অংশ অদ্যাবধি অজানা থেকে গিয়েছে। সেই সমস্ত অংশের ক্ষেত্রে কল্পনার মাধুরী মিশিয়ে নেওয়া হয়েছে এবং বহু সমসাময়িক পৌরাণিক বিষয় উঠে এসেছে, যার সত্যতা এবং বাস্তুর ভিত্তি নিয়ে সংশয় আছে। তাই একে গল্প হিসাবে গ্রহণ করাই বাঞ্ছনীয়। শেষ হলো আজকের গল্প ধর্মদেবের বন্দি। জানাতে ভুলবেন না কেমন লাগলো। ফিরে আসবো আরেকটি নতুন গল্প নিয়ে। বন্ধ করুন চোখ, রোমাঞ্চ শুরু হোক।